আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া, পড়াশোনা করছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়নে অ্যাডমিশনের ফুল ক্লাসটা। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। সেটা ডিউ বলো, সেটা বুয়েট বলো, কিংবা সেটা গুচ্ছ এক্সাম বলো, কিংবা যে কোনো ভার্সিটি এক্সাম বলো, প্রতিটা এক্সামেই দেখবে যে এই চ্যাপ্টার থেকে খুবই সিগনিফিকেন্ট কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমরা নিজেরা ভালোভাবে ওইভাবে শিখতে পারি না, বা ওই প্রসেসটা ভালো করে না শেখার কারণে ওই চ্যাপ্টারটা বা ওই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্নগুলো ভালো করে অ্যান্সার করতে পারি না। আজকের এই ক্লাসটা কেন বাকিদের থেকে, বা এই ক্লাসটা কেন তুমি ভালোভাবে করবে, বা এই ক্লাস থেকে তুমি কি কি শিখবে। ফার্স্ট অফ অল, এই একটা ক্লাস থেকে তুমি একে তো প্রপার কনসেপ্টটা জানবা, একটা টাইপের প্রপার কনসেপ্ট, টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ। এছাড়াও আমরা বইয়ের সব ইম্পর্টেন্ট টাইপগুলোকে টাচ করার চেষ্টা করব, যাতে করে আমাদের কোনো টাইপ বাদ না যায়। লাইক ধরো তুমি কোথাও ক্লাস করছো, বা অনলাইন ক্লাস করছো বা অফলাইন ক্লাস করছো, সেখানে তোমাকে প্রচলিত টাইপগুলোই বারবার দেখা দেয় যে আচ্ছা এই টাইপগুলো থেকে পড়লেই হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের নাজমুল সাকিব ভাইয়া চেষ্টা করব বইয়ের প্রতিটা টাইপ, বা যেসব ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট থাকার কারণে যেগুলা নর্মালি স্কিপ দেওয়া হয়, যাতে তোমাদের সেটা স্কিপ না হয়, তোমরা যেটা সেটা স্কিপ না দাও। তো তোমরা সেই টপিকগুলো আমি তোমাদের ধরাই দিব, এবং তোমাদের কাজ হচ্ছে, আমি স্ট্র্যাটেজিটা বলে দিই, তোমরা সে কিভাবে পড়বা। এই ক্লাসটা তোমরা করবা, দেন চলে যাবে মেইন বুক থেকে এই যে টাইপগুলো আমি তোমাদের পড়াইছি, সেই টাইপগুলাই তুমি ভালো করে একবার দেখবা রিভাইজ দিয়ে, দেন চলে যাবা কোশ্চেন ব্যাংকে এবং প্রবলেম সলভ করা। বিলিভ করো, এটা যদি করতে পারো তুমি এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। সো চলো আমরা শুরু করি চ্যাপ্টারটা, পরিবেশ রসায়ন। আচ্ছা, ফার্স্টেই আমরা একটু দেখি যে আমাদের বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে, এবং যে প্রশ্নগুলা এবং যে টাইপগুলো আমরা খুব ভালো করে দেখবো। জাস্ট টাইপগুলো একটু ভালো করে দেখে নিই। দেখো এখানে ফার্স্টে যে টাইপটা আছে, বয়েল এবং চার্লসের সূত্র, গে-লুসাক অ্যাভোগাড্রোর সূত্র, যে টাইপটা আছে, এখান থেকে অনেক এমসিকিউ বিগত বছরগুলোতে এসে পড়ছে। তার মানে বোঝাচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই টাইপটা থেকে। এছাড়া দেখো তুমি গ্রাহামের সূত্র, ব্যাপন সূত্র, ডাল্টন আংশিক চাপ বলো, কিংবা তুমি যদি বলো যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেটা দাও তোমার, যে পানির বিশুদ্ধতা মানদণ্ড, ডিও, বিওডি, সিওডি, অ্যাসিড বৃষ্টি, এগুলো হচ্ছে পড়ো না। এখান থেকেও দেখো যে বিগত বছরগুলোতে ভালো লেভেলের প্রশ্ন আসছে। তো আমরা এই প্রত্যেকটা টাইপ তো দেখবই, সাথে আমি বইয়ের ইম্পর্টেন্ট টাইপগুলো তোমাদের দেখাই দিব, যাতে করে তুমি বইয়ের ইনফোটাও মিস না করো। এই একটা ক্লাসে তুমি অ্যাটলিস্ট বইয়ের ফুল জিনিসটা ধরতে পারবা। দেন তোমার কাজ হচ্ছে মেইন বইটা থেকে ওই জিনিসগুলো আরেকবার ভালো করে রিভাইজ দেওয়া, এন্ড তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা। সো ফার্স্টেই আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক হইতেছে বায়ুমণ্ডলের স্তরসমূহ। এই টাইপটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আমি মনে করি, এবং এই টাইপটা থেকে এমন মাঝে মাঝে প্রশ্ন আসে। বিলিভ করো, ঠিক 2 বছর আগে বিউপিতে এখান থেকে একটা অ্যাডমিশন প্রশ্ন আসছিল যে স্ট্র্যাটোস্ফিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে কত উচ্চতার রেঞ্জে অবস্থিত। দেখো রেঞ্জটা কি, 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। আমাদের এক্সাম ব্যাচে আমি দেখছিলাম এমন কিছু স্টুডেন্ট ছিল যারা কিনা এই এমসিকিউটা পারে নাই। কেন পারে নাই? তারা এই টপিকটা বা এই টাইপটা ভালো করে পড়েই নেই, তারা বইটা পড়েই নেই। তারা দেখছে ওই যে শুরু হয়েছে থেকে ভাই একটু দেখাই, বয়েল চার্লসের সূত্র থেকে শুরু হয়েছে, তো এইগুলাই পড়ছে। কিন্তু এখান থেকে যখন প্রশ্নটা এসে পড়ছে যে কত উচ্চতায় আছে, সেই যে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, সে পারে নাই। এখান থেকে ইম্পর্টেন্ট টাইপগুলো দেখো, পার্টগুলো সুন্দর মতো আমি তুলে ধরছি। দেখো আমাদের বায়ুমণ্ডলে 4টা স্টেজ বা 4টা স্তর আছে। দেখো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে একটা নাম বলা হয়, সেটা হচ্ছে আয়োনোস্ফিয়ার বলা হয়, এটা মনে রাখবো আমরা। ট্রপোস্ফিয়ার হচ্ছে পৃথিবী একদম ভূপৃষ্ঠ থেকে একদম 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, এবং এখানে গড় তাপমাত্রা দেখো 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতেছে, একদম সার্টেন টেম্পারেচার থেকে ডিরেক্টলি কমা শুরু করছে। এবং এখানে প্রধান উপাদানটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। ক্লিয়ার? আচ্ছা,
স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এখানে আবার দেখো কন্টিনিউয়াস টেম্পারেচারটা আবার -55 থেকে বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ হয়েছে, লাইক -55 থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এবং এখানে প্রধান উপাদান হচ্ছে হলো ওজোন স্তর O3, ঠিক আছে। এছাড়া অক্সিজেন এবং নাইট্রোজেন আছে। এরপর দেখো মেসোস্ফিয়ার, যেটা হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কালি যদি দেখা না যায় একটু দেখাই, এখানে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এইটার গড় তাপমাত্রা হচ্ছে আবার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে 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 -92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে, এবং উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যায়, এবং সামান্য পরিমাণ ওজোন আছে, নাইট্রোজেন আছে। এছাড়া ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে নাইট্রিক অক্সাইড আয়ন আছে, অক্সিজেন আছে। দেখো কোথায় যদি প্রশ্ন আসে নাইট্রিক অক্সাইড আয়ন কোথায় পাওয়া যায়, তুমি বলতে পারবা যে মেসোস্ফিয়ারে, কিন্তু এটা কত পরিমাণ আছে, সামান্য পরিমাণ আছে। এছাড়া বেশি পরিমাণে পাওয়া যায় কোথায়, থার্মোস্ফিয়ারে। পরীক্ষায় এইটার এমসিকিউটা না অনেক বেশি আসে, আমি একটা স্টার মার্ক দিয়ে রাখতেছি। এই যে এই পার্টটা এই জন্য ইম্পর্টেন্ট আমি রাখতেছি, কারণ পরীক্ষা মাঝে মাঝে আসে যে এই যে O+, NO+, O+, এইগুলা কোথায় পাওয়া যায়, কোন স্তরে পাওয়া যায়, দেন আমরা ভালো করে এটা পড়ি না এবং এটা পাই না। সো আজকে থেকে আমরা জেনে গেলাম যে এগুলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার পাওয়া যায়। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমাদের টাইপ শুরু হচ্ছে। দেখো টাইপ 1, বয়েল, চার্লস, গে-লুসাক, অ্যাভোগাড্রো সূত্র, গ্যাসের সমন্বয়, আদর্শ সমীকরণ এবং গ্যাসের ঘনত্ব। প্রত্যেকটা জিনিস পুরা বলতে গেলে আমাদের গ্যাসের সবগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা বেসড যে টাইপটা এটার মধ্যে এসে পড়ছে। ফার্স্টেই দেখো যেটা আছে বয়েলের সূত্র। আচ্ছা, বয়েলের সূত্র অলরেডি আমরা জানি ভাই। কি ভাই বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্র হইতেছে আমাদের নির্দিষ্ট কোন একটা গ্যাসের নির্দিষ্ট টেম্পারেচারে তাপমাত্রা যখন কনস্ট্যান্ট থাকবে তখন প্রেসার, চাপ, আয়তনের ব্যস্তানুপাতিক। এই হলো আমাদের ফর্মুলা। তো এখান থেকে আমরা জানি P ইকুয়ালস টু, যদি আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু বসাই K, তাহলে PV ইকুয়ালস টু K আসে। তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 ইকুয়ালস টু, যা বসাও না কেন সেটা K এর সমান হবে। এটুকু তোমরা বুঝতে পারছি। ওকে, এটা সবাই আমরা জানি। কত হইতেছে এখানে আমাদের পরীক্ষা আসে কি, এখানে আসে হলো গ্রাফ বেসড কোশ্চেন। যেমন আমি কিছু গ্রাফ তোমাদের দেখাবো। ফার্স্টে যদি দেখাই P প্রপোর্শনাল টু V, এটা গ্রাফটা কিরকম হবে ভাব। তোমার এখানে P কাজ করতেছে, এখানে কাজ করতেছে V। যেহেতু আমরা দেখতেছি, আচ্ছা P প্রপোর্শনাল V, এটা এরকম না, ইটস P ভার্সেস V, এইটা হবে। অর্থাৎ আমরা অলরেডি ফর্মুলা থেকে জানতেছি P যত বাড়াবো আমার V এর পরিমাণ তত কমবে, তাই তো? তাহলে এটা গ্রাফটা কিরকম হবে? ব্যস্তানুপাতিক গ্রাফটা হবে এরকম, দেখছো প্যারাবোলা টাইপ গ্রাফ হচ্ছে। ক্লিয়ার? সো যদি P ভার্সেস V আসে, গ্রাফটা হচ্ছে এরকম, সহজ সিম্পল। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার গ্রাফ বয়েলের সূত্রে। 2 নাম্বার গ্রাফটা যদি দেখো যে P ভার্সেস 1/V, যদি এরকম দেওয়া থাকে তখন আমাদের কিরকম হবে গ্রাফটা, এটা একটু দেখি। এরকম যদি দেওয়া থাকে তার মানে বোঝাচ্ছে এখানে আমার কাজ করতেছে P আর এখানে কাজ করছে 1/V। তার মানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, গ্রাফটা একটু ভালো করে বুঝি। এটা ইম্পর্টেন্ট গ্রাফ এই জন্য, যেহেতু আমার এইটা বাড়লে এইটাও বাড়তেছে একসাথে, তার মানে ইটস এ স্ট্রেট লাইন গ্রাফ, মানে জিনিসটা এরকম, তাই না? গ্রাফ আঁকা হয়ে গেছে। যদি পরীক্ষায় তুমি এটাকে দিয়ে আসো বা পরীক্ষায় এমসিকিউতে এটা দিয়ে আসো, বিলিভ করো ইউ উইল গেট 0। এটা হয় নাই। কেন হয় নাই? এটার অ্যান্সারটা আমি তোমাদের কাছে 10 সেকেন্ডের জন্য দিলাম, যে তোমরা এটা অ্যান্সারটা বের করার চেষ্টা করছো কেন এই গ্রাফটা হয় নাই। যেহেতু এটা বাড়তেছে এবং এটাও বাড়তেছে, তাহলে তো স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, যেটা মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা কেন হয় নাই? এটা তোমাদের জন্য আমি 10 সেকেন্ডের জন্য বা 15 সেকেন্ডের জন্য রাখলাম। তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তুমি যেখানেই দেখো, সে ফেসবুকে ক্লাসটা দেখো কিংবা ইউটিউবে দেখো, তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে কেন এই গ্রাফটা হয়নি। আচ্ছা, এখন আমি এটা ব্যাখ্যা করি যে কেন এই গ্রাফটা হয়নি। ফার্স্ট অফ অল, আমি দেখতেছি এখানে মানে কি, এই বিন্দুটা মানে কি 0। যদি P 0 হয়
তাহলে ভি কত হবে? এখানে আমি দেখতেছি পি যদি 0, এখানে ভিও 0 হচ্ছে। আর ভি যদি 0 হয়, ইট মিনস পুরো ভ্যালুটা হয়ে যাচ্ছে হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, তাই না? যখন পুরো ভ্যালুটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে এটা কি সম্ভব তুমি গ্রাফ বেসড আঁকা? না, তখন আমরা আসলে গ্রাফটা এইভাবে আঁকি না। তখন আমরা গ্রাফটাকে এইভাবে একটু উপর দিয়ে আঁকি, মানে একটু এভাবে এঁকে দিই। তখন এই গ্রাফটাকে আমি ঠিক বলতে পারতেছি যে এই গ্রাফটা এখন ঠিক আছে। যে পি এর ভ্যালু যদি 0 হয় বা ভি এর ভ্যালু যদি 0 হয়, পি এর ভ্যালু অসংজ্ঞায়িত হয়ে মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে? 1/0 পসিবল না, সো ইনফিনিটি। সো এই যে এই ভ্যালুটা পসিবল না হওয়ার কারণে গ্রাফটা আমরা ঠিক এভাবে এঁকে দিই। ক্লিয়ার? এটা মাথায় থাকবে। ওকে, দেন গো টু দ্য নেক্সট কার্ভ। আচ্ছা, যদি এরকম হয় 3 নাম্বার পিভি ভার্সেস ভি, তখন কি হবে? যদি এটা হয় পিভি, এটা যদি ভি হয়, এখানে বোঝা যাচ্ছে আমি যদি কন্টিনিউয়াসলি ভি বাড়াই, এইটা আসলে ফিক্সই থাকতেছে, কারণ পি এখানে চেঞ্জ হওয়ার চান্স নাই। তার মানে এটা একদম পুরো একটা স্ট্রেট প্যারালাল লাইন হয়ে গেছে ভি এর সাথে। তুমি পি তো ফিক্সড, তুমি ভি যাই করো না কেন, এটা একটা সার্টেন ভ্যালুই হবে। যেন গ্রাফটা হচ্ছে এরকম প্যারালাল একটা গ্রাফ চলে গেছে। ক্লিয়ার? 4 নম্বর গ্রাফ, পি ভার্সেস পিভি। এখানে কি পি কাজ করতেছে, পিভি কাজ করতেছে, গ্রাফটা হবে এরকম। কারণ এখানে আমি দেখতেছি আমি ভি তো ফিক্সড, আমি পি বারবার যাই চেঞ্জ করি না কেন, ভি এর সাথে গুণ করে এটা একটা সার্টেন ভ্যালুই আসবে, এবং সেই ভ্যালুটা হচ্ছে এটা। ক্লিয়ার? এটা। আচ্ছা, আরেকটা কার বাকি, লগ পি ভার্সেস লগ ভি। ক্লিয়ার? এটা কিরকম হবে? আচ্ছা, আমরা জানি পি 1/v ইন্টু কে। দুই পাশে আমি যদি লগ নিয়ে আসি, তাহলে কি হবে? লগ পি মাইনাস লগ পি প্লাস লগ কে। এটা আসে না? আচ্ছা, কেন মাইনাস আসছে ভাইয়া? এই রিজন হচ্ছে 1/v যেহেতু আছে, আমি কিন্তু লগ 1/v হইতো আমি উল্টা করে দিয়ে মাইনাস চিহ্ন নিয়ে আসছি। মানে জিনিসটা হইতো এরকম যে লগ 1/v উল্টা করে দিয়ে মাইনাস লগ v নিয়ে আসছি। ক্লিয়ার? এখন এইটাকে তুমি ধরতে পারো, এইটা হচ্ছে y, এইটা হচ্ছে হলো x, এই যে মাইনাস এখানে 1, আর ধরো এখানে -1 গুণ অবস্থা আছে, এটাকে তুমি m ধরতে পারো, এটাকে ধরতে পারো c। তাহলে এটা পুরো একটা কি y ইকুয়ালস টু mx প্লাস c, এরকম একটা গ্রাফ হচ্ছে না? স্ট্রেট লাইনের একটা ফর্মুলা আসতেছে। তার মানে এখানে m এর ভ্যালুটা কত ভাইয়া? m এর ভ্যালু হচ্ছে -1, কারণ m এর ভ্যালু এখানে -1 ধরছি আমি। তাহলে এটা যদি ধরো tan থিটা ধরো, কারণ আমরা জানি m ইকুয়ালস টু tan থিটা, স্ট্রেট লাইনে শিখছো m ইকুয়ালস টু tan থিটা। তাহলে থিটার ভ্যালু কত আসে ভাইয়া? থিটার ভ্যালু আসে 135 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কার্ভটা এরকম হবে। কার্ভটা কেমন হবে তাহলে? আমরা ম্যাক্সিমাম টাইমে এই ভুলটা করি, যেহেতু আমরা দেখছি y ইকুয়ালস টু mx প্লাস c, এটা কার্ভ ভাবি যে এরকম হবে। বিলিভ করো এটা হবে না, এটা হবে না, এটা কার্ভ হবে এরকম লগ পি লগ ভি। যেহেতু আমার স্লপটা কি নেগেটিভ, m ইকুয়ালস টু নেগেটিভ, অর্থাৎ থিটা আসছে 135 ডিগ্রি, তাহলে স্লপটা হবে এরকম এরকম, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি। দ্যাটস হাউ আমরা বয়েল এবং বয়েলের প্রতিটা গ্রাফ ভালো করে শিখে ফেললাম যে কিভাবে বয়েলের গ্রাফটা আঁকা যায়। ক্লিয়ার? আই গেস আমরা বয়েলের গ্রাফ নিয়ে আর কোনো প্রবলেম ফেস করব না। ওকে, বয়েলের গ্রাফ নিয়ে আর কোনো প্রবলেম ফেস করব না। সো আমরা বয়েলের প্রতিটা গ্রাফ ভালো করে শিখে ফেললাম কিভাবে কি হইতেছে। গো টু দ্য নেক্সট স্লাইড। এবার আসলে চার্লসের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্র সম্পর্কে আমরা এটা জানি ভালো মতো যে এখানে চার্লসের চ আছে, মিন্স এখানে চাপ হচ্ছে ভাইয়া কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটা ফর্মুলা হচ্ছে স্থির চাপে কোন একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক এবং
এবং আয়তন এদের প্রতি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য এদের আয়তন 0 সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন আছে তার 1/273 অংশ বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। হ্যাঁ, এটা একটু বোঝার চেষ্টা করি, এই জিনিসটা আপনি কি বলছেন। এটা তো ওদের সূত্র ছিল, তাহলে এটা তত্ত্বটা কি আসছে আসলে? তত্ত্বটা দ্বারা এরকম যে স্থির তাপমাত্রায় আয়তন তার তাপমাত্রা সমানুপাতিক। এখন প্রতি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে অথবা কমালে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়। মানে তাপমাত্রা বৃদ্ধি করো কিংবা হ্রাস করলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি ধরে নিলাম যে আমার V0 ভলিউম ছিল, V0 আয়তন ছিল, ওকে, এর 1/273 অংশ বৃদ্ধি পাইতেছে অথবা হ্রাস পাইতেছে। তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, হইতেছে কি, সাপোজ আমি ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ভলিউম হচ্ছে V0, ঠিক আছে। এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি পায় কতটুকু? V0/273। তো ধরো ডেসিমিটার কিউব বৃদ্ধি পাচ্ছে, ধরো আমি বললাম, বা সেন্টিমিটার কিউব যাই বলো না কারণ, যাই একটা ভলিউম ধরলেই হয়। আর আমি এটা যদি লিখি এখন যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মোট আয়তন কত হবে তাহলে? মোট আয়তন তাহলে কত বৃদ্ধি পাইতেছে? তো মোট আয়তন কি? V0 প্লাস বাই 273, V0 প্লাস V0/273, তাহলে অ্যাকচুয়ালি কি আসছে? V0 ইন্টু 1 প্লাস 1/273, তাই না? যদি আমি বলি ভাইয়া যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি বৃদ্ধি করতেছেন, তাহলে ভলিউম কত হবে? V0 ইন্টু 1 প্লাস 2/273, এটা হবে, দেখে নিও। ঠিক তেমনি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য হবে হলো V0 ইন্টু 1 প্লাস T/273। সেম গোস ফর উল্টাটা, যদি হ্রাস পায় তাহলে কি হবে? সেম সূত্র, T0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু V0 ইন্টু 1 মাইনাস T/273। দ্যাটস ইট। তাহলে এটুকু আমাদের কনসেপ্টে ক্লিয়ার হয়েছে। কারণ এই কনসেপ্ট আমি কেন ক্লিয়ার করাইছি, কারণ আমরা এই কনসেপ্টটা শিখি না শিখার কারণে এই বেসিসে আমি কিছু ম্যাথ দেখছি বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে যে এই ম্যাথগুলো এমসিকিউতে আসার মতো ম্যাথ, এমনকি রিটেনও হয়তো রিটেন পরীক্ষা দিয়ে দিতে পারে। সো এর জন্যই আমি এই কনসেপ্টটা বুঝাইছি। আচ্ছা, এইখানে যদি আমরা এই T ডিগ্রি সেলসিয়াস জায়গায় যদি লিখি যে ভাইয়া হ্যাঁ 263 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসছে? 1 প্লাস 273 বাই হচ্ছে 273 যে ভাগ করো, আসে হচ্ছে হলো যে 1 প্লাস 1 ইন্টু V0 ইকুয়ালস টু, এখানে একটা জিনিসটা আসছে 2V0। ক্লিয়ার? এটা একটা আলাদা এক্সট্রা ইনফরমেশন ধরে রাখো। যদি তুমি কোনো গ্যাসের টেম্পারেচার তুমি যদি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করে দাও, তোমার ভলিউম কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। V2 হচ্ছে 2V0 হবে, আদি গ্যাসের ডাবল হয়ে যাচ্ছে। সেম গোস ফর যদি আমি এখানে টেম্পারেচার কমাইতে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আসি, তাহলে কি হবে? V0 1 মাইনাস ধরো যে 273, তাহলে কাটাকাটি করে কত আসে দেখো, কষা হচ্ছে V ইন্টু 1 মাইনাস 1 অর্থাৎ 0। তো আয়তন কিন্তু হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এইখানে গিয়ে পরে কি হইতেছে যে একদম ভলিউম 0 হয়ে যায়। সো আমরা চলে যাই এটার একটা ম্যাথটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো ম্যাথটা রাখা হয়েছে এরকম যে স্থির চাপে, ইনফরমেশনগুলো একটু মার্ক করে নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। স্থির চাপে তার মানে এটাকে চার্লসের সূত্র কাজ করতেছে।
ঠিক আছে, চার্লসের সূত্র কাজ করতেছে। স্থির চাপে 0°C তাপমাত্রা থেকে 86°C তাপমাত্রায় উন্নীত করার কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন 1 ডেসিমিটার কিউব থেকে বৃদ্ধি পেয়ে 1.315 ডেসিমিটার কিউব হলো। এই পরীক্ষায় পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কেলে নির্ণয় করো। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রার মান আমাকে নির্ণয় করতে হবে। এখন ধরে নিলাম যে পরম শূন্য তাপমাত্রার মান, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে হলো T°C। ওকে, তাহলে আমার এখানে ইনফরমেশন থেকে আমার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কতটুকু? তাপমাত্রা বৃদ্ধি পাইছে 86 - 0, 86°C। আয়তন বৃদ্ধি পেয়েছে কতটুকু? 1.135, 1315 - 1, 0.315 ডেসিমিটার কিউব, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি যে 86°C তাপমাত্রা টেম্পারেচার বৃদ্ধির জন্য ভলিউম বৃদ্ধি পাচ্ছে 0.315 ডেসিমিটার কিউব। তাহলে আমি যদি 1°C তাপমাত্রা বৃদ্ধি করি কি পাবো তাহলে? 7315 বাই হচ্ছে 86। কিন্তু যদি আমি T°C তাপমাত্রা বৃদ্ধি করি তারপর 0.315 ইন্টু T বাই হচ্ছে 86। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভলিউম, যে T°C তাপমাত্রা বৃদ্ধির জন্য ভলিউম হচ্ছে এত। এখন অলরেডি আমরা জানি 0°C তাপমাত্রা ইনিশিয়ালি আমাদের ভলিউম ছিল 1 ডেসিমিটার কিউব। তাহলে টোটাল বা মোট আয়তন কত হবে তাহলে ভাই? মোট আয়তন ইকুয়ালস টু হচ্ছে হলো 1 প্লাস 0.315 ইন্টু T বাই 86। এখন একটা ইনফরমেশন আমি জানাই দিই, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় আমার কোনো গ্যাসের তাত্ত্বিক আয়তন শূন্য হবে তাকে তার পরম শূন্য তাপমাত্রা বলা হয়, অথবা থিওরিটিক্যাল ভলিউম 0 হবে যে তাপমাত্রা তাকে তার পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তার মানে এখানে টোটাল আয়তনের ভ্যালু কত হবে? 0। তাহলে সেখান থেকে আমি কি বের করবো? হ্যাঁ, টি বের করবো। তাহলে আমি বুঝতেছি আমার টিটা বের করতে হবে। টি যদি বের করো নিশ্চয়ই এরকম আসে এখান থেকে 1 প্লাস, আচ্ছা পরের স্লাইডে যাই, 0.315 T6, সরি 0.315 T by 86 equals to -1, T equals to হচ্ছে হলো -1 into 86, 0.315, sorry 315, that's the answer। আমার যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার অ্যাডমিশনে আসবে রিটেন যদি এই কোশ্চেনটা এসে পড়ে, সো তুমি একটু অ্যান্সার করলেই তুমি অ্যান্সার কারেক্ট পেয়ে যাবে। তুমি যদি ক্যালকুলেটর থাকে তুমি এটা করে দেখো, অ্যান্সার দেখো কত আসে, করে ফেলবা। সো এই হচ্ছে আমাদের প্রদত্ত কোশ্চেনের অ্যান্সারটা। আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারছি, কোনো ঝামেলা ছাড়াই ম্যাথটা কিন্তু করে ফেলতে পারছি। দেখছো পরিমাণটা ধরছি, কতটুকু তাপমাত্রা বৃদ্ধির জন্য কতটুকু ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এরপর 1 ডিগ্রি 3 ডিগ্রিতে দেন আমি ধরলাম যে পরম শূন্য তাপমাত্রা যেহেতু আয়তন শূন্য, তো ওইখান ধরে ম্যাথটা সলভ করে ফেলছি। ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, ওকে, এবার আমরা দেখবো ভাইয়া গে-লুসাকের ফর্মুলা। গে-লুসাকের তত্ত্ব অনুযায়ী কি বলছে? গে-লুসাকের তত্ত্ব অনুযায়ী হচ্ছে হলো আমার যেখানে আমার ভলিউম কনস্ট্যান্ট থাকবে কিন্তু আমার চাপ তাপমাত্রার সমানুপাতিক হবে, অর্থাৎ নির্দিষ্ট কোন গ্যাসের ক্ষেত্রে তার আয়তন যখন স্থির রেখে তার চাপ বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ চাপ তাপমাত্রার সমানুপাতিক হারে বৃদ্ধি হয়। ওকে, সো এইটার গ্রাফটা তো বুঝতেই পারতেছি কি হবে। পি আর যদি টি হয়, সো এটা তুমি কন্টিনিউয়াসলি এরকম আঁকতে পারবা। ক্লিয়ার? সো দ্যাটস ইট, গ্রাফের কোনো ঝামেলা নাই। ওকে, সো এটা হচ্ছে গে-লুসাকের ফর্মুলা। এটা দিকে আমরা সামনে এমসিকিউ যখন করবো তখন ম্যাথগুলো দেখতে পারবো। ওকে, অ্যাভোগাড্রো ফর্মুলা যদি দেখি, অ্যাভোগাড্রোর সূত্রটা হচ্ছে এরকম। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে ভলিউম মোল সংখ্যার সমানুপাতিক,
অর্থাৎ একটা নির্দিষ্ট একই গ্যাসের কোনো মোলের আয়তন বৃদ্ধির সাথে সাথে তার মোল সংখ্যাও বৃদ্ধি পায়, অর্থাৎ ভলিউম তার মোল সংখ্যার সমানুপাতিক হারে পারে অথবা সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ এখানে এই ক্ষেত্রে আমার টেম্পারেচারটা এবং প্রেসার দুইটাই কিন্তু কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? সো এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। ওকে, এবার দেখো গ্যাসের সমন্বয় আদর্শ সূত্র। এইটা আসলে আমরা সবাই কম বেশি জানি, এটা তো আসলে বলা কিছু না। আমরা অলরেডি এতক্ষণ যা যা সূত্র দেখলাম, যে বয়েলের সূত্রে P প্রপোর্শনাল টু 1/V, তারপর আমরা দেখলাম যে V প্রপোর্শনাল টু T, V প্রপোর্শনাল টু N, তারপর হচ্ছে হলো যে P প্রপোর্শনাল টু T, সেই সমন্বয় করে আমরা সূত্রে পাই PV ইকুয়ালস টু nRT। ঠিক আছে, এটা হচ্ছে আমার আদর্শ গ্যাসের যে সূত্রটা, গ্যাসের সমন্বয় আদর্শের সূত্র। সো এটা আমরা দেখলাম। ওকে, এরপর দেখো গ্যাসের ঘনত্ব, ডেনসিটির ব্যাপারটা যদি দেখাই, তোমার PV ইকুয়ালস টু অলরেডি আমরা জানি nRT, তাই না? n হচ্ছে W/m আর T। ওকে, PV, তাহলে এখান থেকে আমরা যদি এরকম করি যে W/V, W হচ্ছে V নিয়ে আসি আর এখানে PM/RT নিয়ে আসি, বেসিক্যালি এই মানটাই হচ্ছে ঘনত্ব। আমরা ঘনত্ব বা ডেনসিটির সহজ ফর্মুলা কি জানি, যে পরিমাণ বাই W/V। ঠিক আছে, যেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করতাম আগে, রো দিয়ে, বাট এখানে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি। এখান থেকে এই যে ফর্মুলাটা দাঁড়াইলো যে D ইকুয়ালস টু PM/RT, আমরা বুঝাচ্ছে D প্রপোর্শনাল টু P এবং D প্রপোর্শনাল টু 1/, ওকে, এবং D প্রপোর্শনাল টু M। ক্লিয়ার? যেখানে আর হচ্ছে হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এটা ভ্যালুগুলো একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর কিছু ভ্যালু আছে, আর এর ভ্যালুটা হচ্ছে হলো 8.314, যখন আমি ইউজ করবো হচ্ছে হলো মিটার কিউব, ভলিউম মিটার কিউব, এবং ওইটা প্যাসকেল ইউজ করবো, প্রেসারটা প্যাসকেল ইউজ করবো, যখন 8.314 ইউজ হবে। আর এর ভ্যালু হচ্ছে হলো 0.0821 যখন আমি লিটার ATM ইউজ করব। ওকে, এটা মনে রাখতে হবে। সো এই দুটো জিনিস মনে রাখি, তাহলে মোটামুটি আমরা ম্যাথ সলভ করতে পারবো। সো এটা হলো ঘনত্বের ব্যাপারটা গেল। চলো আমরা এবারে একটু এমসিকিউ দেখি। ফার্স্ট যে এমসিকিউটা আছে এটার মধ্যে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে, দেখো ইনফরমেশন ইম্পর্টেন্ট, একই চাপে রেখে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসা হলে এর আয়তন কত? দেখো একই চাপে রাখা মানে বুঝতেছি এখানে হচ্ছে আমাদের চার্লসের সূত্র ইউজ হয়েছে। সো চার্লসের ফর্মুলাটা হচ্ছে আমাদের কি ছিল? V প্রপোর্শনাল টু T, মানে হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2/T2, তাই না? তাহলে আমি জাস্ট টেম্পারেচার গুলা বসাই আর ওইদিকে আয়তন গুলা বসাই, জাস্ট একটা আয়তন বের করতে হবে, V2 বের করতে হবে। V1 হচ্ছে হলো 300 ml, T1 হচ্ছে হলো 300 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু আমাকে 26 ডিগ্রি বলছে, 273 প্লাস হচ্ছে 27। ওকে, V2 হচ্ছে হলো জানি না, এটাই বের করতে হবে। T2টা হচ্ছে হলো দেওয়া আছে হলো 60 ডিগ্রি। আচ্ছা, 60 ডিগ্রি হচ্ছে হলো 280, তাহলে আমার V2 ইকুয়ালস টু কত আসতেছে? 300/300, 280। তো ভলিউম হচ্ছে কত, হচ্ছে আয়তন 280 ml। সিম্পল, একদম সিম্পল ম্যাথ। কিন্তু এই কোশ্চেনটাই আসছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 23-24 সালে। ওকে, সো আমাদের এইসব ইজি কোশ্চেনও আসে যেগুলো আমরা মাঝে মাঝে মিস করে যাই, এগুলো মিস করা যাবে না। দেখো পরের কোশ্চেন দেখো, বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে 4 লিটার অক্সিজেনকে 0.8 লিটারে পরিণত করতে চাপে কত বৃদ্ধি হবে? অর্থাৎ আমার টেম্পারেচারটা তো ফিক্সড, 25 ডিগ্রি আছে, তার মানে এখানে তাপমাত্রা যেহেতু কোনো কাজ নাই, এখানে হচ্ছে আমার বয়েলের সূত্র খাটতেছে। সো মাথায় তোমার এটা ফিক্স করতে হবে যে তুমি কোন সূত্রে ম্যাথ সলভ করতে হবে। দেখে বুঝছো টেম্পারেচার কোনো চেঞ্জ নাই, জাস্ট আয়তন আর চাপের পরিবর্তন মিনস এখানে বয়েলের সূত্রই খাটবে। সো আমি বয়েলের সূত্র কি P1 V1 P2 V2। কোশ্চেনের ট্রিক্সটা হচ্ছে চাপের কতটুকু বৃদ্ধি পাবে বলছে, অর্থাৎ P2 বের করার পর আমি ইনিশিয়াল থেকে বিয়োগ দিলেই বের করতে পারবো কতটুকু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ P1 হচ্ছে 1 ATM, V1 হচ্ছে হলো 4 লিটার, P2 হচ্ছে হলো জানি না, V2 হচ্ছে হলো 0.8। তাহলে
ধরো P2, 4 কে তুমি 0.8 দিয়ে ভাগ দাও, তাহলে কত পাবা? 4/8 ইন্টু 10, 5 পাইছো। P2 হচ্ছে 5। ওকে, তাহলে চাপ বৃদ্ধি পেতে কতটুকু? চাপ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 5 - 1, 4 ATM বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হচ্ছে ভাই, জিজ্ঞেস করতে ভাই এখানে আপনি কিভাবে করলেন, 10 করলেন কিভাবে? ব্যাপারটা হচ্ছে 0.8 মানে হচ্ছে হলো 0.8 যেহেতু ভাগ হইছে, লেখা যেভাবে 8/10 আকারে লেখা যায়, আর 10 তো তখন উপরে চলে যাবে যেহেতু ভাগ আকারে আছে। 8, সো 2, 5, দ্যাটস ইট, দ্যাটস দ্য ক্যালকুলেশন। সো এটা খেয়াল রাখবো, যখন দশমিক থাকবে সবসময় চেষ্টা করো দশমিককে ভেঙে, মানে ধরো যত ধরো 0.08 আছে তাহলে এর সময় এভাবে লিখবা 10/100, ভেঙে সবসময় এভাবে লেখার চেষ্টা করো, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ? অলরেডি আমরা তো শিখাই ফেলছি যে চার্লসের সূত্র বলো, প্রত্যেকটা গ্রাফ আমরা শিখাইছি। সো শিখছি যেহেতু, সো আমরা একটু দেখি যে চার্লসের সূত্র মানে কি। চার্লসের সূত্র মানে হচ্ছে এখানে আমার ভি এবং টি এর খেলা, তাই না? এবং যেহেতু ভি প্রপোর্শনাল টু টি, ইট মিনস জাস্ট একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন কোথায়? এই যে স্ট্রেট লাইন, ঠিক আছে? এই নাম্বার গ্রাফ হবে অ্যান্সার, এটাতে মানে ঝামেলার কিছু নেই। ওকে, আচ্ছা, টাইপ 2 গ্রাহামের সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। আচ্ছা, বিজ্ঞানী গ্রাহাম এখানে ব্যাপনের ব্যাপারটা নিয়ে আসছে। ব্যাপনে আমরা দেখি যে কোনো একটা বস্তু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাওয়া শুরু করে। যেমন সবচেয়ে বেস্ট একটা এক্সাম্পল হচ্ছে পারফিউম। হ্যাঁ, পারফিউম, ঠিক আছে? পারফিউম দিয়ে দেখবা যে তুমি এক জায়গায় দিছো, কিছুক্ষণ পর পুরো রুমে এই স্প্রেটা বা সেই গন্ধটা, স্মেলটা ছড়াই গেছে বিকজ অফ ব্যাপন। ওকে, আচ্ছা, ব্যাপনে গ্রাহামের সূত্র সে দিছে এরকম যে R1/R2 ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক সময়ের জাস্ট নর্মাল ব্যস্তানুপাতিক বেগের সমানুপাতিক, যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে তার সমানুপাতিক। অর্থাৎ আমি একটা সিম্পল আকারে বলতে পারি আর প্রপোর্শনাল টু 1/√m, আণবিক ভরের ফুল বর্গমূল ব্যস্তানুপাতিক। অর্থাৎ এর গ্রাফটা কিরকম হবে? এই হবে গ্রাফ, ঠিক আছে? পরীক্ষায় যদি গ্রাফ আসে জাস্ট ব্যস্তানুপাতিক এবং রুট যেহেতু এরকম গ্রাফ হবে। ঘনত্বেরও সেম গ্রাফ হবে, টি এর গ্রাফটা জাস্ট নর্মাল এরকম হবে, আর এবং টি যেহেতু জাস্ট নর্মাল ব্যস্তানুপাতিক। আর যদি ভি এর সাথে প্রপোর্শনাল, আর এবং ভি হবে এরকম। স্ট্রেট লাইন হবে। ওকে, তো গ্রাফগুলো বুঝে গেছি। আমরা যে প্রত্যেক গ্রাফ বুঝতে পারি, আমি আশা করতেছি যে তুমি কোনো এমসিকিউতে, গ্রাফ বেসড কোনো এমসিকিউ তুমি কখনোই আটকাবে না যদি তুমি গ্রাফটা ভালো করে বুঝো যে গ্রাফটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? ওকে, নিচের কোন ক্ষেত্রে ব্যাপন হার সর্বাধিক? সো আমরা কিছু জিনিস শিখে আসছি যে আমার ডেনসিটি যত কম হবে এটা যত বাড়বে এটা তত কমবে, তাই না? বা এটা যত কমবে এটা তো বাড়বে, তাই তো? দেখো, ব্যাপন হার সর্বাধিক বলতে বোঝাচ্ছে এখানে কি কি আছে অপশনে? কার্বন মনোক্সাইড, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার লিখছে কার্বন মনোক্সাইড 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ন, 35 ডিগ্রিতে নিয়ন। আচ্ছা, কার্বন মনোক্সাইড আণবিক ভর কত? 12 প্লাস 16, 28। নিয়ন হচ্ছে এনি, এটা হচ্ছে 10, মানে আণবিক ভর হচ্ছে 20। তার মানে বোঝাই যাচ্ছে আণবিক ভর কার কম ভাইয়া? এই নিয়নের কম। নিয়নের যদি আণবিক ভর কম, অবশ্যই এটা ব্যাপন হার বেশি হবে, এটাই ব্যাপন হার বেশি হবে। ইংলিশ আমার অ্যান্সার এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, দুইটা নিয়নের মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু কথা হচ্ছে তাপমাত্রা বাড়লে ব্যাপন হারে অ্যাকচুয়ালি কি হয়? তাপমাত্রা বাড়লে আমার যে গ্যাসের অণুগুলা আরো ছোটাছুটি বেড়ে যায়, ছোটাছুটি বেড়ে গেলে এটা তত বেশি ডিস্টেন্স অতিক্রম করে, যার কারণে এটার ব্যাপন হারও বেড়ে যাবে। তার মানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়নের ব্যাপন হার 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়নের ব্যাপন হারের থেকেও বেশি। সিম্পল বেসিক কনসেপ্ট একটা কোশ্চেন ছিল, এটা ম্যাথের কিছু নেই। ওকে, এবং এইটা কোথায় আছে দেখো, ঢাবিতে, ডিউতে আসছে। ডিউর ফেমাস একটা ম্যাথ 22-23 আসছে। সো আমরা যখন
কোশ্চেন করবো, দেখবে ডিউর কোশ্চেনগুলো একটু ট্রিকি করে, কিছু ট্রিকি করার চেষ্টা করে, ফিজিক্স কোশ্চেন বলো সেটা কিনা কেমিস্ট্রি বা ম্যাথ কোশ্চেন বলো, একটু ট্রিকি করার চেষ্টা করে বাকিদের থেকে। সো এই যে কোশ্চেনটা করছে দেখা মনে হবে যে ম্যাথ করা লাগে, কিন্তু ম্যাথ কিছুই করা লাগছে না, জাস্ট তুমি একটু বুঝে কনসেপ্টটা বুঝলে তুমি এই ম্যাথ সলভ করতে পারবা, কোশ্চেনটা সলভ করতে পারবা। দেখো পরে কোশ্চেন দেখো আসছে ঢাবি 21-20, ডিউ 21-20 আসছে। কি আসছে? হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটি গ্যাসের ব্যাপন হারে 6 গুণ হলে গ্যাসের আণবিক ভরটা বের করো। অর্থাৎ আমি ধরলাম, আমি জানি না এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, এটা ম্যাথ করতে হবে। আর অফ H2 ধরলাম আমার এই গ্যাসটা হলো এক্স, আর অফ এক্স এর 6 গুণ, তাই তো? তাহলে ফর্মুলা ওয়াইজ আর অফ H2 of R of X2 root over R of M2, sorry R of না M of H2 M of X2, তাই তো? এটা আণবিকভাবে বের করতে বলছে। এখন এইটা হলো যে কি 6 আর x বাই হচ্ছে R of X, X2 না X হবে, X2 হতেই মানে গ্যাসের অণু ভাবছি এটা আণবিক অণু হিসেবে। সো কাটাকাটি গেলে এখানে 6 আসে আর এখানে রুট ওভার আছে m of x বাই m of H2, 2 হবে না, 2 হবে না। আচ্ছা এবার তুমি যদি রুটটাকে স্কোয়ার করে দাও তাহলে রুট উঠে গেল, স্কোয়ার হলে কি 36 হচ্ছে। হাইড্রোজেন আণবিক ভর কত? হ্যাঁ 2 না, এটা কি এখানে কি পাশে গুণ হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 72। দ্যাটস হাউ উই গেট আওয়ার অ্যান্সার 72 গ্রাম পার মোল। ওকে, সিম্পল ম্যাথ, সহজ একটা ম্যাথ ছিল এটা। ওকে, এবার ডাল্টনের আংশিক চাপ। ডাল্টনের আংশিক চাপের ফর্মুলাতে বলা হয়েছে তোমার মোট চাপ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মোট চাপ এবং ভলিউমের গুণফল, প্রত্যেকটা গ্যাসে ইন্ডিভিজুয়ালের আয়তন এবং চাপ এর গুণফলের সমান, সামেশনের সমান। ঠিক আছে, সাপোজ ধরো তোমার কাছে একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, ধরো অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এখানে কিছু টার্ম আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আংশিক চাপের টার্মটা কি। ধরো এই পাত্রে অক্সিজেন আছে ধরো যে 2 মোল, নাইট্রোজেন আছে ধরো 3 মোল, আর এখানে প্রেসার কাজ করতেছে ধরো পি হলো যে 1 atm প্রেসার কাজ করতেছে। তাহলে আমাকে যদি বলে এটা আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ কত এখানে বা নাইট্রোজেনের আংশিক চাপ কত এখানে বের করো। দেখো অক্সিজেনের আংশিক চাপ, আংশিক চাপের ফর্মুলা হইতেছে, আংশিক চাপের ফর্মুলা হচ্ছে নিজের মোল বাই টোটাল মোল ইনটু মোল, সরি মোট চাপ। মোট চাপ আমি একটা ইনফরমেশন মিস করে গেছি, সেটা হইতেছে এই পুরো জিনিসটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এই জিনিসটাকে বলা হচ্ছিল মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, ক্লিয়ার? তাহলে বুঝতেছি যে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ হচ্ছে হলো কি ভা আমার এই আংশিক চাপের সূত্র। তো এখানে যদি আমাকে যদি বলে যে অক্সিজেনের মোট আংশিক চাপ বের করে দেখাও, তাহলে পি অফ ও টু অ্যাকচুয়ালি কি হবে, নিজের মোল কত 2, টোটাল মোল কত 3 আর 2 5 ইনটু হচ্ছে 1, এটা ঠিক তেমনি নাইট্রোজেন আংশিক চাপ কত হবে 2 3/5 ইনটু 1, এটা, তাই না? আংশিক চাপ বের করতে পারবো আমরা ইজিলি এখান থেকে, ক্লিয়ার? এবং এই যে আংশিক চাপের ডাইরেক্ট ফর্মুলাটাই দেওয়া আছে যে তোমার পিভি টোটাল প্রেসার এবং ভলিউমের গুণফল হচ্ছে বাকি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রেসার এবং ভলিউমের গুণফলের সামেশনের সমান। ওকে, সামনে যখন একটা ম্যাথ দেখবো জিনিসটা আরো ভালো করে বুঝবো। ওয়েট, আচ্ছা ডাল্টন আংশিক চাপ গেল। ধরো এখানে একটা ম্যাথ দিছে যে স্থির তাপমাত্রায় 30 cm, 30 পারদ চাপ, সেন্টিমিটার পারদ চাপ, 200 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস, 40 সেন্টিমিটার পারদ চাপ, 300 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন গ্যাসকে 400 সেন্টিমিটার কিউব আয়তনে শূন্য ফ্লাক্সে রাখা হলে মিশ্রণের মোট চাপ কত? দেখছো, মিশ্রণের মোট চাপ পি বের করতে হবে। এখানে আমি বলতে পারি যে স্থির তাপমাত্রায় হাইড্রোজেনের চাপটা হচ্ছে হলো, এখানে হাইড্রোজেনের চাপটাকে আমি বলছি ধরো P1, ভলিউমটাকে V1 বলতেছি, এটাকে P2 বলতেছি, এটাকে V2 বলতেছি, ক্লিয়ার?
আর এখানে অলরেডি ভি দেওয়া আছে আমার, বি হচ্ছে হলো মোট চাপ হচ্ছে হলো 400 সেন্টিমিটার। দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে, যখন আমাকে সিস্টেমটা বলছে কি, সিস্টেমটা একটু কল্পনা করি। 3টা পাত্র আছে, প্যাকটা করার আগে আমরা ডাল্টনের সূত্রটি ভালো করে বুঝে নিই। যে এখানে 30, এখানে ধরো এইখানে এই ধরো হাইড্রোজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, দুইটাই এখানে কি করছে, এখানে মিক্স হইতেছে। বুঝছো, একটা স্টপ কক ধরে একটা স্টপ কক আছে এরকম, খুলে দিলাম এবং তারা দুইজনেই মিক্স হচ্ছে, এইখানে এসে মিক্স হচ্ছে এবং এইখানে ভলিউমটা হচ্ছে 400 সেন্টিমিটার কিউব। এখানে ছিল 200, এখানে ছিল 300। অনেকে মাথায় আসতে পারে ভাইয়া আমার টোটাল ভলিউম কত হবে, টোটাল ভলিউম কি 200 প্লাস 300 প্লাস 400 এটা হবে না। এর অলরেডি স্পেসিফিক বলে গেছে জিনিসটা পুরো 400 সেন্টিমিটার কিউব একটা আয়তনের ফ্লাক্সকে তুমি রাখতেছো, বুঝছো, যার কারণে তোমার আয়তনটা 400ই হবে। ঠিক আছে, যদি আয়তন বলে না দিত, সাপোজ আয়তন বলে না, বলছে এটা মিক্স হচ্ছে, মিক্স হচ্ছে, তখন কিন্তু কি হইতো, জাস্ট দুইটা মিক্স হওয়া মানে যে ব্যাপারটা বোঝাচ্ছে যে আমার যে এখানে সার্টেন যে জিনিসটা আছে এই জিনিসটা এখানে নাই, জাস্ট আমি দুইটা মিক্স করে দিছি, সরি মিক্স করে দিছি, তখন কিন্তু টোটাল 200 300 500 হইতো ভলিউম। কিন্তু যেহেতু আমার এখানে মিক্স আমি করি নাই, আমি কি করছি একটা সার্টেন একটা আয়তন ভলিউমের জায়গায় রাখছি, মিক্স করছি সেই জায়গায়, তার মানে এখানে আমার আয়তনটা 400। ঠিক আছে, এই হচ্ছে মেইন কাজ, এখানে ভি হচ্ছে 400। যদি আমি এখানে ইয়া করতাম যে না আমি মিক্স করছি, ওয়েট 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 ওয়েট, হ্যাঁ যদি আমরা জাস্ট দুইটাই মিক্স করে দিতাম তাহলে আয়তন হয়ে যায় 500। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে দেখবা যে ইজিলি তোমার ম্যাথ করার সুবিধা হবে। সো এটা ইরেজ করি। ওকে, সো আমার পিভি পি আছে কত, পি1 হচ্ছে হলো পি1 পি1 পি2 পি2, পি বের করতে হবে। পি1 হচ্ছে 30, ভি1 হচ্ছে হলো 200, হচ্ছে 40, এটা হচ্ছে হলো 300, তো ভলিউম হচ্ছে 400। তো কত হয় 600 600 60 600 6000, 3 12, 1 2 3 400, 16,000, মোট চাপ বের করতে হবে। আচ্ছা 400 দিয়ে ভাগ করলে কত হয়, 4 0 40 হবে অ্যান্সার। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা বের হয়ে গেল, যে ডাল্টন আংক হিসাবে যে এই কোশ্চেনটা যেটা গুচ্ছতে আসছে কোশ্চেনটা খুব বেশি কঠিন না, জাস্ট যদি ইনফরমেশনটা একটু মিস করে দিত, যে জাস্ট মিক্স করতে, তখন কিন্তু 200 300 500 হইতো। যেহেতু মিক্স না করে একটা সার্টেন ভলিউম মিক্স করছে, তাহলে ওই ভলিউমটা আমি ইউজ করবো এখানে, এটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, পরে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করা। আচ্ছা, গ্যাসের গতীয় তত্ত্ব। আচ্ছা, এইখানে এই এমসিকিউটা বোঝানোর আগে জাস্ট কিছু জিনিস বুঝাই দিই। আরএমএস বেগ যদি বের করছে, সিআরএমএস বেগের ডিরেক্ট ফর্মুলাটা আমরা শিখে নিই। এবার 3RT/m, এছাড়া এটা হচ্ছে আরএমএস বেগ, এর গড় বেগ হচ্ছে √8RT/πm, এছাড়া এটার সম্ভাব্য বেগ হচ্ছে √2RT/m। এবং এখানে একটা জিনিস মনে রাখবা, সিআরএমএস বড়, তারপরে সি বা সম্ভাব্য বড়, সরি গড় বেগটা বড়, এরপর হচ্ছে সম্ভাব্যটা। এবং তিনটা যদি তোমাকে রেশিও করতে বলে যে সিআরএমএস ইস টু গড় বেগ ইস টু সিএমপি, জাস্ট রেশিও করলে বুঝতেছে কি হবে, √3, এটা হবে জাস্ট √8/π, এটা হবে √2, দ্যাটস দ্য রেশিও। ক্লিয়ার? সিম্পল না? কঠিন কিছু না। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে আমাদের এই জিনিসটা বোঝা দরকার ছিল। সো একটু ইরেজ করে দিই, যেহেতু তুমি বুঝছো। ম্যাথটা দেখি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো। সো সিআরএমএস বের করতে, যেখানে অপশনগুলো দেখো 15 রুটার, 4.5 রুটার, 30 রুটার/2, 9 রুটার/2। সো এখানে আমি যদি দেখি সিআরএমএস এর ফর্মুলা ওয়াইজ 3RT, আর টি কত ভাই, 27 ডিগ্রি মানে কি 27 আর 273 কত, 300 না, 300 ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন বাই হচ্ছে হিলিয়ামের আণবিক ভর কত, 4।
শেষ। তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে 300 ইন্টু 9 900, তাই না? 30কে যদি আমি কাটি 4 7 28, 7.5 ইন্টু 3 কত হয় তাহলে? 3 7 21, 21 3 7 21, ওয়েট 900, 9 9 9 কে রুট করলে হয়, আচ্ছা 900 না, ছোট করে করি 900 বাই 400, তাই তো? 900 কে যদি রুট করি ইন্টু এ আর 900 হচ্ছে 9, 3 আসে, 10 আসে, 2 আসে ইন্টু রুট ওভার আর 5 15 15 রুট ওভার আর 15 রুট ওভার আর, দ্যাটস আনসার। দেখছো সিস্টেমটা করছি কি দেখো, আমি ভাবছি কিভাবে। শর্ট ক্যালকুলেশন ব্যাপারটা হচ্ছে, হ্যান্ড ক্যালকুলেশন ব্যাপারটা হচ্ছে দেখো যে 3 আছে আর হচ্ছে 300 আছে, তুমি করলে কি 900 হয় না? এখন 900 কি 9 ইন্টু 100, 9 ইন্টু 100 না, এটাই তো। 9 কে রুট করলে কি হবে? 3 হবে। 100 কে রুট করলে কি হবে? 10 হয় না? আর 4 কে রুট করলে 2 হয়, শেষ। কত হচ্ছে? 5 3 5 15 রুট ওভার আর, শেষ। দ্যাটস দ্য অ্যান্সার। বুঝে গেছে? তো এইভাবে যদি আমরা করি প্রত্যেকটা ম্যাথ, আমরা ইজিলি সলভ করতে পারবো। দেন গো টু দ্য নেক্সট স্লাইড। চলো আমাদের নেক্সট টপিকটা হইতেছে ভাইয়া আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। ওকে, আচ্ছা, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এইটা আসলে আমরা কম বেশি সবাই কলেজ লাইফে পড়াশোনা করছি। তবে আমি মনে করি আজকের ক্লাসে যদি কারো কনফিউশন থাকে, আই গেস তোমরা এখান থেকে কনফিউশন ক্লিয়ার করে ফেলতে পারবা। আচ্ছা, আদর্শ গ্যাস জিনিসটা কি? আদর্শ গ্যাস হলো ভাইয়া যেটা বেসিক্যালি আমরা তাত্ত্বিকভাবে পাই, তাত্ত্বিক গ্যাস যেটা, বা থিওরিটিক্যাল গ্যাস যাকে বলি আমরা, যেটা বাস্তবে পসিবল না, থিওরিটিক্যাল, যেটা কিনা বাস্তবে পসিবল না। জাস্ট আমরা এটা ধরো যে বিভিন্ন ল বা তত্ত্ব ওয়াইজ বলতে পারি যে হ্যাঁ এটা একটা আইডিয়াল গ্যাস, এটা গ্যাস, এটা এই ধরনের গ্যাসকে আমরা আদর্শ গ্যাস বলতে পারি। আর যে গ্যাসটা বেসিক্যালি আমরা বাস্তবে পাই সেটা হচ্ছে বাস্তব গ্যাস, বাস্তবে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আইডিয়াল গ্যাসের বা আদর্শ গ্যাসের আরেকটা বেসিক পার্ট হইতেছে এরা গ্যাসের সকল সূত্র মেনে চলে, লাইক বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো বলো, সব সূত্র মেনে চলবে। বাট এখানে বাস্তব গ্যাস কিন্তু সকল সূত্র মেনে চলে না, গ্যাসের সূত্র মেনে চলে না, মেনে চলে না। ওকে, এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হইতেছে আদর্শ গ্যাসের যে অণুগুলা আছে, ধরো আমার একটা গ্যাস পাত্র আছে, তার মধ্যে যে অণুগুলো আছে এর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না, অর্থাৎ নো অ্যাট্রাকশন or repulsion, কোনো আকর্ষণ অথবা বিকর্ষণ কাজ করে না। কিন্তু বাস্তব গ্যাসে এটা কি কখনোই পসিবল না? অবশ্যই কি আছে, আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, বা বিকর্ষণ কাজ করে, আকর্ষণ ও বিকর্ষণ কাজ করে। ও হবে বিকর্ষণ বল আছে, আচ্ছা আদর্শ গ্যাসের আরেকটা পার্ট হইতেছে বা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হলো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটাকে অণুর আয়তনের সমান ধরে নিয়ে ধরা হয়। এর জন্য গ্যাসের অণুগুলার আয়তন নগণ্য ধরা হয়, নগণ্য ধরা হয়। আচ্ছা, এখানে অনেকের আমাদের কনফিউশন ক্রিয়েট হয় যে ভাইয়া অণুর আয়তন আছে, তাহলে আবার আয়তন নগণ্য কিভাবে ধরা হইতেছে, এটা একটু বোঝা লাগবে আমাদের। এই পার্টটা যদি বুঝাইতে হয়, ধরো আমি এইখানেই যদি বুঝাই, এই জায়গাটাই বুঝাই, ধরো তোমার এই যে সেই কন্টেইনার আছে, তোমার সেই কাঙ্ক্ষিত কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে ধরো তোমার এরকম 10টা অণু গ্যাসের অণু আছে। এখন তুমি দেখলা যে তোমার ধরো এই অণুটা, এই যে এই অণুটা দেখলা যে
একই সাথে তুমি এখানেও দেখতে পারতেছো একই সময়ে, এবং এখানেও দেখতে পারতেছো, এখানেও দেখতে পারতেছো, এখানেও দেখতে পারতেছো, আবার এখানেও দেখতে পারতেছো। একই সাথে সে বিভিন্ন অণুর জায়গায় বা বিভিন্ন জায়গায় সে অবস্থান করতে পারতেছে। তার মানে এটা কখন পসিবল হয়? যখন ওই অণুটা আয়তনটা একটা পাত্রে, এই পুরা পাত্রে যদি বলতে পারি যে এই অণুর আয়তনটা এই পুরা পাত্রের আয়তনের সমান জায়গা দখল করে বসে আছে, তখনই একটা সিঙ্গেল অণুকে তুমি বিভিন্ন জায়গায় দেখতে পারবা। এছাড়া কখনোই বাস্তব ক্ষেত্রে দেখতে পারবে না যে এই অণুটা এই জায়গায় এসে বসছে, আবার এখানে এসে বসছে, বা এখানে এসে খুব তাড়াতাড়ি সময়। তাহলে যদি এরকম হইতোই, তাহলে কি করতে হইতো? তাকে অবশ্যই বাস্তব ক্ষেত্রে তাকে ধাক্কা দিয়ে ওই আরেকটা পাশের অণুটাকে সরায় দিতে হইতো, কিন্তু এটা তো হচ্ছে না। যখনই আমি দেখতেছি যে একটা অণু একই সাথে বিভিন্ন পজিশনে এসে পড়তেছে বারবার, তখনই আমি এখানে বলতে পারতেছি যে ওই অণুটার আয়তন পাত্রের আয়তন বা অণুর কার্যকর আয়তনটা পাত্রের আয়তনের সমান, যার কারণে আমি অণুর আয়তনটাকে নগণ্য ধরতেছি। ঠিক আছে? কিন্তু বাস্তব ক্ষেত্রে হলো অবশ্যই অণু যত ছোটই হোক না কেন, সেটা একটা সার্টেন জায়গাও যদি দখল করে রাখে, সেটাও কাউন্টেবল হয়, অর্থাৎ অণুর আয়তন নগণ্য না, আয়তন আছে। ঠিক আছে? আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, জেড বা সংকোচনশীলতা গুণাঙ্ক, এটার ভ্যালু এখানে 1 হয়। বাস্তব ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 না, অর্থাৎ এখানে হইতে পারে জেড এর ভ্যালু 1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট, কিছু একটা হইতে পারে, কিন্তু 1 হবে না। রিয়েল গ্যাসের তত্ত্ব আর কি। সো আমরা এখানে কি দেখলাম যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের পার্থক্য এবং কি এদের বৈশিষ্ট্যগুলো একটা ছকের মাধ্যমে দেখে ফেললাম। সো আমার আশা করতেছি বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস দিয়ে তোমাদের কোনো প্রবলেম এখানে থাকে না, অ্যাটলিস্ট এইটুকু জানাই। ওকে, আচ্ছা, কথা হইতেছে যে এবার আমরা একটু শিখবো হচ্ছে অ্যামাগার্ট কার্ভটা। ঠিক আছে, অ্যামাগার্ট কার্ভটা দেখবো, কার্ভ অথবা এটাকে বাংলা আমরা অ্যামাগার কার্ভ বলি বা অ্যামাগার বক্ররেখা, আমাগার বক্ররেখা বলো, তাই না? গ্রাফ অথবা বক্ররেখা। ওকে, আচ্ছা, এই জিনিসটা আসলে কিভাবে আসে? আমাদের আদর্শ গ্যাসের যে সূত্রটা, যে পিভি ইকুয়ালস টু কি ভাই, এনআরটি না? যখন এর সাথে আমি সংকোচনশীল গুণাঙ্ক যোগ করে দিব, তখন বেসিক্যালি ফর্মুলাটা হয় এরকম যে জেড এন আর টি, অর্থাৎ জেড ইকুয়ালস টু হলো পিভি বাই এনআরটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমার ইনিশিয়াল ভলিউম যদি ভি নট ধরি, ধরো এইটা একটা ফর্মুলা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু তো 1 হয়, সেক্ষেত্রে ধরো পি অফ ভি নট, বা ধরো আমি এটা রিয়েল গ্যাস ধরলাম, এটা হচ্ছে ভি আর, আর আদর্শ ক্ষেত্রে ভি আই ধরলাম। এনআরটি যদি হয়, এই দুটো যদি রেশিও করো, তুমি কি পাবা? জেড ইকুয়ালস টু ভি রিয়েল বাই ভি আইডিয়াল। ওকে, আর কথা হচ্ছে ভাই আপনি এত ডিটেলস সেকেন্ড পড়াচ্ছেন, এই ডিটেলস এই জন্য পড়াচ্ছি যখন এইখানের পরে এখান থেকে আমাদের রিটেন প্রশ্ন আসে প্রচুর, যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস থেকে প্রচুর রিটেন প্রশ্ন আসে। সেই রিটেন প্রশ্ন যে কোনোভাবেই তোমরা মিস না করো, এবং কনসেপ্টের কারণে যদি মিস না করো, জাস্ট মুখস্থ করে অ্যান্সার বসা দিয়ে আসছো, ওটা যদি এরকম না হয়, এই জন্য ডিটেলসে পড়াচ্ছি। ওকে, দেখো ভি রিয়াল বাই ভি আইডিয়াল, এখানে যখন আমি বলবো যে জেড এর ভ্যালু 1, তখন বুঝতে হবে এখানে ভি রিয়াল ইকুয়ালস টু ভি আইডিয়াল বোঝাচ্ছে প্রায় দুটো সমান ভ্যালু। অর্থাৎ এখানে রিয়েল গ্যাসটা কি করছে, আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতেছে, অর্থাৎ এখানে নো অ্যাট্রাকশন অ্যান্ড নো রিপালশন, তাই তো? কোনো আকর্ষণ নাই, কোনো বিকর্ষণ নেই, ঝামেলা শেষ। তার মানে এটা বাস্তব গ্যাসের মতোই, রিয়েল গ্যাস বাস্তব গ্যাসের মতোই আচরণ করতেছে। যখন আমি বলবো ভাই না, আমার জেড এর ভ্যালু হলো গ্রেটার দেন 1, এটা কখন হয়? এটা তখন হয় যখন আমার উপরের ভ্যালুটা অবশ্যই বড় হবে, লবের ভ্যালুটা বড় হইলে তো জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 হবে, ভি আর গ্রেটার দেন ভি আইডিয়াল। আচ্ছা, আর এর ভ্যালু মানে আমি একটা জিনিস সিম্পলি বুঝাও, রিয়েল গ্যাসের ভলিউম বেশি মানে কি বুঝায়? ভলিউম বেশি বলতে বুঝাচ্ছে ধরো 1 মোল গ্যাস তোমার কাছে আছে, সেটা বেশি আয়তন দখল করে আছে। দেখো, বেশি আয়তন দখল করে আছে, তাই না? দখল করে আছে। আচ্ছা, বেশি আয়তন দখল করে আছে মানে কি? ধরো একটা পাত্রের মধ্যে, ধরো আমি বললাম একটা 1 মোল গ্যাস 1 লিটার একটা পাত্রে আছে,
সেই 1 মোল গ্যাসকে যদি 5টা পাত্রে রাখি তাহলে জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে গ্যাসের অণুগুলা অনেক দূরে দূরে অবস্থান করবে না। জিনিসটা বুঝো যে এই পাত্রে আমি 1 মোল গ্যাস রাখছো, তাহলে গ্যাসের অণুগুলো এরকম এরকম আছে, বাট একটা বড় পাত্রে তুমি গ্যাসের অণুগুলো এরকম রাখছো, গ্যাসের অণুগুলো আরো দূরে দূরে থাকবে না? অর্থাৎ গ্যাসের অণুগুলো কিন্তু আরো দূরে দূরে অবস্থান করতেছে। ইট মিনস, আচ্ছা, ইট মিনস বোঝাচ্ছে হলো যে আকর্ষণ কম, মানে আকর্ষণ কম, আকর্ষণ কম। এখানে কিন্তু অ্যাট্রাকশনের পরিমাণ অনেক অনেক কম, তাই না? অর্থাৎ এখানে অ্যাট্রাকশন কম মানে কি, রিপালশনটা কাজ করতেছে, রিপালশন কাজ করে ভালো, বিকর্ষণ কাজ করতেছে, বিকর্ষণ বেশি। এটা মনে রাখো, এটা জাস্ট মনে রাখো। ওকে, আবার বললাম যে জেড ভ্যালু লেস দেন 1 কখন? আচ্ছা, এইটার ক্ষেত্রে বেসিক্যালি হইতেছে যে ভি আইডিয়াল, অবশ্যই নিচের ভ্যালুটা আমার বড় হইতে হবে, ভি আইডিয়াল গ্রেটার দেন ভি রিয়াল। অর্থাৎ এইভাবে যদি আমি না ধরে উল্টা ভাবে যদি বলি, হয় এভাবে না বলে বললাম আইডিয়াল তো ভলিউম বলে কিছু হয় না, আমি বললাম ভি রিয়ালের লেস দেন ভি আইডিয়াল। অর্থাৎ রিয়েল গ্যাসের আয়তন কমে যাচ্ছে। আয়তন কমে যাওয়া মানে কি, এর মধ্যে জায়গা কম, জায়গা কম মানে হচ্ছে হলো এর মধ্যে অণুগুলো কাছাকাছি অবস্থান করতেছে, এর জন্য এদের মধ্যে আকর্ষণ অথবা অ্যাট্রাকশনের পরিমাণ বেশি, অর্থাৎ আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি। এবার আমরা কার্ভে যাব, এবার আমরা কার্ভে যাব। ওকে, একটু সোজা করি। ওকে, ওকে, আচ্ছা, তোমার ফর্মুলা ওয়াইজ তোমার হচ্ছে আমি দেখতেছি, আদর্শ কেসে ফর্মুলা ওয়াইজ দেখছিলাম যে জেড ইকুয়ালস টু পিভি বাই এন আর টি, তাই তো? এখন আমরা জানি যদি 1 মোল গ্যাস হয়, n ইকুয়ালস টু 1 হয়, তাহলে z ইকুয়ালস টু বলতে পারবো পিভি বাই আর টি। আর আর টি, এই অ্যামাগার গ্রাফটা বয়েলের সূত্র অনুযায়ী হয়েছে, বয়েলের সূত্র বেসিসে হয়েছে। যদি বয়েলের সূত্র বেসিসে হয়ে থাকে তার মানে এই যে পুরো জিনিসটা টিও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, আর এবং টি দুইটাই হচ্ছে ভাই কনস্ট্যান্ট। আমি বলতে পারি জেড প্রপোর্শনাল টু পিভি। অর্থাৎ আমি পিভি জায়গায় বেসিক্যালি জেড লিখলেও সমস্যা নেই, গ্রাফটা এরকম হবে পিভি আলোর প্রেসারের সাপেক্ষে, ঠিক আছে? এখন তোমাকে যদি এরকম থাকে যে কার্ভে পিভি জায়গায় ধরো জেড দেওয়া আছে, দেন ইটস ওকে, এটাও হবে, ঠিক আছে? এখন আদর্শ কেস হচ্ছিল জেড এর ভ্যালু হচ্ছিল 1, যেহেতু আর কনস্ট্যান্ট এইটুক ভ্যালু হয় বেসিক্যালি আর টি, এবং এইটা হচ্ছে জেড ইকুয়ালস টু 1। এইখানে কি দেখো, এখানে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, এখানে জেড এর ভ্যালু লেস দেন 1, ক্লিয়ার? জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, জেড এর ভ্যালু লেস দেন 1। এখন জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 হলে কি হয়, একটু আগে দেখে আসছি না ভাইয়া, জেড এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হইতেছে, যে আকর্ষণ কম বিকর্ষণ বেশি, এবং জেড এর ভ্যালু যখন লেস দেন হয় তখন আকর্ষণ বেশি। তার মানে যদি কোনো গার্ফ ধরো এরকম চলে গেল, আমি বুঝাই দিই সুন্দর করে একে, ধর এরকম চলে গেল, তো ধরো আমি এটা ধরলাম যে হিলিয়াম গ্যাস, হাইড্রোজেন গ্যাস উপরতে চলে গেল, আমাদের তো বই এটা আছেই। ধরো কিছু কার্ভ আছে ধরো আবার, তার মানে বুঝাচ্ছে এটা জেড এর ভ্যালু অবশ্যই গ্রেটার দেন 1, আর কিছু কার্ভ দেখবা যে এরকম, ধরো এটা অক্সিজেন, নাইট্রোজেন, ধরো যে কার্বন ডাইঅক্সাইড, একটা ধরো যে অ্যামোনিয়া, আরো বেশি বিচ্যুতি হয়, অ্যামোনিয়া সবচেয়ে বেশি বিচ্যুত হচ্ছে, ঠিক আছে? তাহলে এগুলার বোঝাচ্ছে কি, এগুলার ভ্যালু জেড এর ভ্যালু লেস দেন 1। অর্থাৎ আমরা একটা জিনিস এখানে ডিসিশন আসছি যে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 মানে এখানে কি আসবে ভাইয়া, এখানে কি দেখলাম ভাইয়া, জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 মানে এখানে কি আছে, আয়তন বেশি দখল করতেছে। আচ্ছা, জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 মানে বোঝাচ্ছে হলো আকর্ষণ কম বিকর্ষণ বেশি, অর্থাৎ এইখানে আমাদের কাজ করছে ভাই কি, রিপালশন, রিপালশন কাজ করতেছে। এখানে দেখো যে যখন আমি জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, ইট মিন্স এখানে কি বিকর্ষণ অথবা রিপালশন যারা কাজ করে বা রিপালশন বেশি তারাই উপর দিয়ে চলে যাচ্ছে, আর যারা নিচে নামতেছে জেড এর ভ্যালু লেস দেন 1 এখানে কি আছে ভাই, অ্যাট্রাকশন কাজ করতেছে বেশি, অ্যাট্রাকশন কাজ করতেছে।
বা আকর্ষণ কাজ করতেছে। তো এখান থেকে এখন আমি জিনিসগুলো আস্তে আস্তে ডিটেলসে বুঝাবো, জিনিসগুলো কিভাবে কি হয়েছে, যে কেন ভাইয়া যে এগুলার কি বলে এটাকে, এই উপরে গ্যাসগুলো যে চলে যাচ্ছে সেগুলো রিপালশন বেশি, আর যেগুলো নিজের সাথে অ্যাট্রাকশন বেশি, কেন এগুলা বিচ্যুতি হইতেছে, বিচ্যুতি হচ্ছে, রিজনটা কি, এখন এগুলো জিনিসটা বোঝার চেষ্টা করবো। আচ্ছা, ফার্স্টেই দেখো এখানে বেসিক্যালি আমাদের যখন আমরা কার্ভটা ব্যাখ্যা করতে চাই, এখানে মেইনলি কাজ করছে হলো গ্যাসের আণবিক ভর এবং তাদের মধ্যে তার পোলারিটি এবং নন পোলারিটি কম্পোজিশনটা কাজ করে। অর্থাৎ ধরো আমি বললাম এখানে দেখাই, ধরো একটা গ্যাস পোলার গ্যাস আর আরেকটা গ্যাস হচ্ছে নন পোলার। যারা পোলার গ্যাস তাদের মনে কি, তাদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট আছে, লাইক ধরো ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস, এইগুলো থাকার কারণে এদের মধ্যে বেসিক্যালি অ্যাট্রাকশনটা বেশি কাজ করে। কি কাজ করে এরা? অ্যাট্রাকশনটা বেশি কাজ করে, বেশি কাজ করে। অ্যাট্রাকশন যত বেশি কাজ করবে, আমরা ওইটাকে দেখছি যে অ্যাট্রাকশন যত বেশি কাজ করতে z=<1, ইট মিনস সে তত বেশি বিচ্যুত হবে, তত বেশি আদর্শ অবস্থা থেকে বিচ্যুত হয়ে উপরে উঠবে। আবার নন পোলার গ্যাসের ক্ষেত্রে কি, নন পোলার গ্যাসের ক্ষেত্রে ভাই কোনো ডেল্টা পজিটিভ বা ডেল্টা নেগেটিভ কোনো পার্ট নাই, তাহলে এদের মধ্যে আপনি কিভাবে কম্পেয়ার করবেন যে এটা আসলে কিভাবে হচ্ছে? তখন আসলে কাজ করা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। এবং আণবিক ভর দেখো একটু খেয়াল করো, আণবিক ভর যত বেশি হবে এদের মধ্যকার ভ্যান ডার ওয়ালস ফোর্স, বল বা ফোর্স তত বেশি হবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স যত বেশি হবে, অণুগুলা তত বেশি কাছাকাছি অবস্থান করবে এবং এদের মধ্যে আকর্ষণ বা অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে, অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। অর্থাৎ একটু আগে আমরা যা দেখলাম, সাপোজ এবার আমি একটু জিনিসগুলো কম্পেয়ার করে শুরু করি। কি কি গ্যাস নিয়েছিলাম ফার্স্টে আমরা নিয়েছিলাম যে হাইড্রোজেন, হিলিয়াম। আচ্ছা, হাইড্রোজেন এবং হিলিয়াম দুইটাই কিন্তু নন পোলার গ্যাস। নন পোলার মানে হচ্ছে হলো এটা বেসিক্যালি হলো যে এদের মধ্যে এর পোলারিটি নাই, সহজ হিসাবে পানির সাথে খুব একটা রিয়াকশন করবে না, ঠিক আছে। নন পোলার গ্যাস, ডাইপোল মোমেন্ট নাই। এখন নন পোলার গ্যাস হইলেও এদের আণবিক ভর কিন্তু অনেক কম। হিলিয়াম হচ্ছে 4, এটা হচ্ছে 2, কিন্তু হিলিয়াম সবচেয়ে বেশি ডানে অবস্থান করছে, কত? গ্রুপ 18-তে। গ্রুপ 18-তে অবস্থান কারণে এটা প্রচন্ড কম্প্যাক্ট থাকে, কম্প্যাক্ট আকার প্রচন্ড ছোট থাকে, হাইড্রোজেনের থেকে আকারটা ছোট থাকে। ছোট থাকার কারণে এটা আসলে দেখবা যে কার্ভের ক্ষেত্রে সবচেয়ে বেশি, মানে এইটা কার্ভটা যদি আমার, যদিও আঁকাটা একটু ভালো, যদি আমি একটু ভালো করে আঁকি, ধর আমি এটা কার্ভটা একটু ভালো করে আঁকলাম, যে হিলিয়ামের কার্ভটা, এটা বেসিক্যালি একদম নিচ, এই যে এরকম লেভেল দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, মানে একদম আদর্শ গ্যাসের একদম কাছাকাছি লেভেল দিয়ে চলে যায়। তো বোঝা যাচ্ছে যে আমার আদর্শ গ্যাসের মতোই আচরণ করে হিলিয়াম, অনেকটা এই জন্য আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বিকজ কেন? কারণ আকার এদের কি অনেক কম্প্যাক্ট। সো কম্প্যাক্ট থাকার কারণে কি হয়, নিউক্লিয়াস গুলো কি করতেছে, মানে তোমার হলো যে অণুগুলো আকার ছোট হওয়ার কারণে এ অনেকটা বিকর্ষণ মতো কাজ করতেছে, বিকর্ষণের মতো কাজ, বিকর্ষণ বেশি কাজ করতেছে, যার কারণে দেখবে যে একদম আদর্শ গ্যাসের কাজ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু হাইড্রোজেনের ব্যাপারটা কি হচ্ছে, এর পরের ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন যেহেতু এটা ইনার্ট গ্যাস, যেহেতু এটা ইনার্ট গ্যাস, আকর্ষণ বিকর্ষণ খুব একটা ম্যাটার করতেছে না, দ্যাটস ওয়াই আর কি একদম আদর্শ গ্যাসের একটু উপর দিয়ে বা লেভেলে একটু উপর দিয়ে চলে আছে। এবার ধরো হাইড্রোজেন গ্যাস, সেও অনেকটা ইনার্টের মতো কাজ করে, কিন্তু সে হিলিয়ামের থেকে একটু কম ইনার্টে আচরণ করার কারণে এটা দেখবা হিলিয়ামের আরেকটু উপর দিয়ে চলে যায়, হিলিয়ামের আর একটু উপর দিয়ে চলে যায়। ক্লিয়ার? ওকে, জিনিসটা বুঝতে পারছি। এই জন্য দেখো এগুলো কিন্তু একদম নিচে নামতেছে না, এগুলো নিচে নামে, কিন্তু এটা পরে বলছি কেন নামে, আসতেছে। আচ্ছা, এবার আসো যে এটা তো উপর দিয়ে চলে গেল, এই জিনিসটা বুঝছি। এখন কোশ্চেন আসে না ভাইয়া, যে ভাইয়া এই যে আপনি দেখাইছেন যে এইগুলা যে নিচে নামতেছে, নিচে নামছে, এগুলো নিচে নেমে আবার উপরে কেন চলে যাচ্ছে, নিচে নেমে কেন উপরে চলে যাচ্ছে, ব্যাপারটা বুঝাই চেষ্টা করি। যে ফার্স্ট অফ অল এদের ধরো যে এদের মধ্যে আণবিক ভর বেশি থাকার কারণে নন পোলার, দেখো এখানে কি কি আছে, অক্সিজেন আছে, আমি লিখি। এবার নন পোলারের মধ্যে কি অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটাই কিন্তু নন পোলার গ্যাস। যেমন হচ্ছে অক্সিজেন হচ্ছে এরকম, ঠিক আছে, ডাইপোল মোমেন্ট 0। কার্বন ডাইঅক্সাইড লিনিয়ার ডাইপোল মোমেন্ট 0।
ঠিক আছে, 0। এখন এই দুইটার মধ্যে ব্যাপারটা হইতেছে, এই দুইটার মধ্যে আণবিক ভর কার বেশি? কার্বন ডাই অক্সাইডের বেশি। বেশি হওয়ার কারণে কি করে? এর আণবিক ভর বেশি হওয়ার কারণে অণুগুলা প্রচন্ড ভাবে কি করে, আণবিক ভর বেশি মানে এটার মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি। ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি হওয়ার কারণে এর মধ্যে অ্যাট্রাকশনটা কাজ করতেছে। অ্যাট্রাকশন কাজ করার কারণে কি অণুগুলো কাছাকাছি অবস্থা করতেছে, আসতেছে। আসার কারণে এটা কি করতেছে, নিচে নেমে যাচ্ছে, মানে কার্ভটা নিচে বিচ্যুতি হচ্ছে, আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হচ্ছে। এখন বিচ্যুতি হওয়ার পর দেখা যাচ্ছে সার্টেন পর আবার গিয়ে উঁচু মানে উপরে উঠে যাচ্ছে। এই রিজনটা কেন, যে এই যে কেন ভাই এটা উপরে উঠে যাচ্ছে? বিকজ অণুগুলার নিউক্লিয়াস আছে নিচের মধ্যে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস গুলা যখন একদম কাছাকাছি, খুব কাছাকাছি অবস্থান করতেছে, নিউক্লিয়াস গুলো প্রচন্ড কাছাকাছি অবস্থান করতে, তখন এরা নিজেদের মধ্যে বিকর্ষণ বল কাজ করতেছে এদের মধ্যে। যখন অণুগুলা কাছাকাছি আসলো, ভ্যান ডার ওয়ালস ফোর্সের জন্য কাছাকাছি আসলো, কিন্তু কাছাকাছি আসতে দেখো যে এদের নিউক্লিয়াসের জন্য একটা বাধা ক্রিয়েট হচ্ছে, নিউক্লিয়াসের জন্য একটা বিকর্ষণ বল কাজ করতেছে। সেই বিকর্ষণ বলের জন্য ধাক্কাধাক্কি করে আবার দূরে সরে যাচ্ছে। এই জন্য আমরা দেখছি কার্ভটা ইনিশিয়াল নিচে নামলেও পরে একটা সার্টেন টাইম পর এরকম উপরে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। ক্লিয়ার? উপরে চলে যাচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এবার আসো লাস্ট গ্যাস, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া ভাই, অ্যামোনিয়ার সবচেয়ে বেশি বিচ্যুত হইতেছে। বেসিক্যালি অ্যামোনিয়া কার্ভটা এরকম বয়ে দেওয়া আছে, আমরা দেখছি বয়ে দেওয়া আছে এরকম, বাট কার্ভটা অ্যাকচুয়ালি এরকম না, বয়ে দেওয়া আছে এরকম, বাট আমার কাছে কার্ভটা আমি যত শিখছি এটা হচ্ছে কার্ভটা এরকম হবে নিচে। ব্যাপারটা হচ্ছে বুঝাই, অ্যামোনিয়া বেসিক্যালি একটা পোলার গ্যাস, একটা পোলার গ্যাস, ঠিক আছে? তার মানে এর মধ্যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এই পার্টটুকু আছে, যত বেশি যত বেশি বলা সে তত বেশি কি হবে, বিচ্যুত হয়ে বলছিলাম। সে এই জন্য আমরা দেখছি যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড থেকেও বেশি বিচ্যুত হয়ে দেখো বেশি ডিপ হচ্ছে, অথবা তুমি এটা এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বইয়ে দেওয়া আছে এরকম যে সবচেয়ে বেশি ডিপ হয়ে সে এরকম অ্যামোনিয়া যাইতেছে, কোনো সমস্যা নেই। সো এইটা হচ্ছে রিজন যে কেন অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড থেকেও বেশি বিচ্যুত দেখাইতেছে। রিজন হচ্ছে অ্যামোনিয়া পোলার গ্যাস, এর পোলারিটির জন্য এর অণুগুলা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করে এবং আকর্ষণ বল বেশি কাজ করে, যার কারণে এদের বিচ্যুতিটা তার থেকে ওই জন্য এত বেশি হয়, এই জন্য এত বেশি হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো এটা আমরা মনে রাখবো। সো এই হলো গেল আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আচ্ছা এবার আসো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসের সমীকরণটা যদি দেখি, বাস্তব গ্যাসের সমীকরণ বা আমরা এটাকে কি বলি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা হয়, অথবা ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলা যেতে পারে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস। এর সমীকরণটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এ ইন্টু এন স্কোয়ার ভি স্কোয়ার ইন্টু পি, আচ্ছা সরি পি না, ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি। কত হইতেছে ভাই, এটা কুইক থেকে আসলো, কেমনে আসলো? এটা একটু যদি শর্টলি বুঝাই দিই, যদিও অ্যাডমিশন ক্লাস, তারপর আমি শর্টলি যদি বুঝাই দিই, এই বেসিক্যালি ফর্মুলাটা আসছে এখান থেকে, পি ইনিশিয়াল ভি ইনিশিয়াল বা আইডিয়াল এনআরটি এখান থেকে আসছে। জিনিসটা বুঝো, যখন আমরা বলি যে আমার আদর্শ, বেসিক্যালি দুইটা সেটে কাজ হয়, একটা হচ্ছে হলো চাপের ক্ষেত্রে, একটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে। চাপের ক্ষেত্রে কাজটা হচ্ছে এরকম, সাপোজ ধরো তোমার একটা কন্ডিশনে ধরো এরকম একটা অণু আছে। আদর্শ অবস্থা আমরা কি করি, যে প্রত্যেকটা গ্যাসের অণু সে ওই সমান আয়তন দখল করার কারণে সে সমান সব দিক দিয়ে সে চাপ প্রয়োগ করছে, সে দেয়ালের সব সাইডে চাপ প্রয়োগ করতেছে আইডিয়াল কন্ডিশন। এটা ধরা বাঁধা করে আকর্ষণ বা বিকর্ষণে কিছু নেই, যে একটা অণু যখন একটা সিলিন্ডারের গায়ে অথবা পাত্রের গায়ে কন্টিনিউয়াসলি চাপ প্রয়োগ করতেছে, ওকে আকর্ষণ করার জন্য বা বিকর্ষণ করার জন্য আলাদা কোনো অণু নেই। ধরো এখানে অণু আছে বা সে তাকে আকর্ষণ করছে না বিকর্ষণ করছে না, তার মানে এটা আইডিয়াল কেসের কথা বলতেছে। বাট যখন আমি বললাম না ভাই এটা আইডিয়াল কেস না, এটা একটা রিয়াল কেস, সেক্ষেত্রে অবশ্যই এখানে যে অণুগুলো আছে, ধরো এটা রিয়াল কেস, এখানে যে অণুগুলো আছে, ধরো এখানে অণুগুলো আছে, সে এই অণুটা যখন ধাক্কা দিচ্ছে অবশ্যই সে তাকে অ্যাট্রাকশন করবে অথবা রিপালশন করবে, অ্যাট্রাকশন করবে অথবা রিপালশন করবে। যে তার মানে কি, সে যাতে এত বেশি প্রেসার দিতে না পারে, কম প্রেসার দিতে পারে, তাই তো? অর্থাৎ আমার আইডিয়াল কেসের যে প্রেসারটা আমরা বলতেছি সেটা ইনিশিয়াল মানে ধরো রিয়াল কেসের যে প্রেসারটা পিআর তার থেকে অবশ্যই বেশি। ধরো আমি বললাম এক্সট্রা পার্ট আছে, এখানে এক্সট্রা পার্ট অ্যাড করি তো ধরো পি আইডিয়াল হচ্ছে, তাই না?
কারণ আইডিয়াল কেসে তো কোনো ঝামেলা নেই, প্রেশার বেশি, কিন্তু এখানে তো সে একটু আটকাইতেছে, যার কারণে কি এই জন্য এটার প্রেশারটা একটু কম। তার ধরলাম যে এক্সট্রা পার্ট মিলা হচ্ছে পি আইডিয়াল কেসে প্রেশার হচ্ছে। এই এক্সট্রা পার্টটাই ধরো, এক্সট্রা পার্টটা ধরলাম এলো ফোর্স, যে বল, এক্সট্রা যে বল, আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল। এখন আকর্ষণ বল যদি হয় ধরো ফোর্স, এন্ড বেসিক্যালি আকর্ষণ বল ফোর্স, সেটা বেসিক্যালি কাজ করতেছে হচ্ছে হলো তোমার এদের অণুগুলার আণবিক মোল সংখ্যা এবং তার ভলিউমের সাথে, অর্থাৎ এন বাই ভি। বেসিক্যালি ফোর্স বেসিক্যালি কাজ করে ঘনমাত্রার উপর। সি ইকুয়ালস টু কি, আমরা এ সি ইকুয়ালস টু কি জানি, এন ইকুয়ালস টু কি জানি, সিভি না, সিভি যদি হয় সি ইকুয়ালস টু কি এন বাই ভি। অর্থাৎ তুমি যত বেশি ঘনমাত্রা বাড়বে তার মধ্যেকার আকর্ষণ বল অথবা বিকর্ষণ বলের পরিমাণ তত বৃদ্ধি পাবে। যত বেশি ঘনমাত্রা মানে কি, তত বেশি কি বলে কনসেন্ট্রেটেড মানে এখানে অনুগুণ বেশি, অনুশোধন বেশি না, এখানে হলো ফোর্সের পরিমাণ বেশি। তার মানে আমি বলতে পারি এফ প্রপোর্শনাল টু এন বাই ভি। এখন কথা হচ্ছে, যেহেতু আমাদের অণু আকর্ষণ অথবা বিকর্ষণ দুইটা বলের মধ্যে, দুইটা অণুর মধ্যে হইতে হয়, এর জন্য আমরা এখানে ইউজ করি জানো কি, এই জন্য আমরা এখানে ইউজ করি হচ্ছে হলো স্কয়ার, লাইক এফ প্রপোর্শনাল টু এন বাই ভি হোল স্কয়ার। আর এই প্রপোর্শনটা উঠার জন্য আমরা ইউজ করি হচ্ছে একটা কনস্ট্যান্ট এ ইকুয়ালস টু এন বাই ভি, এন স্কয়ার বাই ভি স্কয়ার। এর জন্য ফর্মুলা আসে ধরো পি রিয়েল ধরো প্লাস হচ্ছে হলো এ ইন্টু এন স্কয়ার বাই ভি স্কয়ার। এই জন্য এই যে এরকম এই ফর্মুলাটা আসছে। আচ্ছা, কত হইতে পারে ভাই? অনেকে ভাবো যে এই পি এবং এই পি আসলে সেম, আমাদেরকে আসলে ডিটেলসে বুঝায় দেয় না। বেসিক্যালি এই পি এবং এই পি কিন্তু সেম না, কেননা এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশনের পি, এই টোটালটা হচ্ছে এটার সমান, আর এটা হচ্ছে অবজার্ভ অথবা রিয়াল গ্যাসের পি। ওকে, এটা মনে রাখবো। এবার আয়তনটা দেখে নিই ভাইয়া। এখন ব্যাপারটা দেখো, যদি বিকর্ষণ করতে অ্যাট্রাকশন করতেছে দেখি প্লাস চিহ্ন হয়েছে, যদি বিকর্ষণ করতে হয় কিন্তু মাইনাস চিহ্ন হয়ে যেত। বিকর্ষণ কাজ করলে অবশ্যই নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন হতো। এই জন্য প্লাস, এই জন্য অ্যাট্রাকশনটা ধরা হয়, এই জন্য এখানে প্লাস ইউজ করতেছে। এবার আয়তনের ব্যাপারটা দেখি। এখন আমরা জানি যে একটা পাত্রের টোটাল পাত্র আছে আমার কাছে, এখানে ধরো এই গ্যাসের আয়তনটা, একটা গ্যাসের অণুর আয়তনটা টোটাল আয়তনের সমান ধরা হয়। অর্থাৎ ভি আইডিয়াল গ্যাসের যে আয়তন হবে সেটা আমার ধরো যে টোটাল গ্যাসের আয়তনের সমান আমি ধরি। কিন্তু কথা হচ্ছে রিয়াল গ্যাসের ক্ষেত্রে এরকম হয় না। রিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরো এখানে আমার কোনো অণু আছে, এখানে অণু আছে, এই অণু যে জায়গা দখল করে বসে আছে, ধরো এই পাশে যে অণু, ধরো অণু কিছু নেই, তাহলে আমি এই কন্ডিশনটাকে কি বলতে পারি, যে এখানে অণু আছে। সাপোজ আমি একটু ক্লিয়ার করে বুঝাই, এখানে অণু আছে, ধরো এখানে অণু আছে, একটা জায়গা দখল করে বসে আছে, বাকিটা ফাঁকা বা নাই, তাহলে এই জায়গাটাকে বলে কি বলতে পারি, যে হ্যাঁ সে এক ধরনের ধরো যে এক মোল গ্যাস, ধরো যে একদম আদর্শ একটা রিয়াল একটা জায়গা ধরবে, ধরলাম যে এন মোল গ্যাস জায়গা দখল করে বসে আছে, তাহলে এক মোল গ্যাস জায়গা দখল করে ধরো বি পরিমাণ জায়গা দখল করে বসে আছে, বি পরিমাণ আয়তন জায়গা দখল করে বসে, তাহলে এন মোল গ্যাস কত হবে, তাহলে এন বি সমান আদর্শিক জায়গা, মানে সরি রিয়েল জায়গা বা বাস্তবিক যে একটা জায়গা সে দখল করে বসে আছে। বুঝো জিনিসটা, যে এক মোল গ্যাস ধরে বি পরিমাণ জায়গা দখল করে বসে আছে। সাপোজ ধরো আমি ধরলাম যে সামথিং ওই যে বি পরিমাণ জায়গা ধরলাম, যে এই একটা গ্যাস বি পরিমাণ জায়গা দখল করে বসে আছে, তাহলে এন মোল গ্যাস এন বি পরিমাণ জায়গা দখল করে বসে আছে। তাহলে তার আইডিয়াল কন্ডিশন জিনিসটা কি হবে? আইডিয়াল কন্ডিশন বলতে বোঝাচ্ছে হলো, ব্যাপারটা বুঝো, এটা যদি ভিআই ধরে মানে বাকি পার্টটুকু যদি আদর্শিক ধরে, যেখানে আসলে গ্যাসের বাকি মানে জায়গা সেম, কোনো ঝামেলা নেই গ্যাসের আয়তনে, ওইটাকে ধরতে পারি হচ্ছে হলো ভিআই। এখন আমি টোটালটাকে যদি ধরি ভাই, এটা টোটালটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল আয়তন বা সিলিন্ড্রিক্যাল আয়তন ভলিউম, যে ভি সিলিন্ড্রিক্যাল ধরি, তাহলে সেটা হইতেছে হচ্ছে হলো ভিআই প্লাস হচ্ছে হলো এন বি এর সমান, তাই তো? তাহলে ভিআই অ্যাকচুয়ালি কি বোঝায়, ভি সি মাইনাস এন বি। অর্থাৎ এইটা হচ্ছে হলো এই পার্ট থেকে আসতেছে যে ভি মাইনাস এন বি, অর্থাৎ ভি ইনিশিয়াল বা আইডিয়ালের পার্টটা হচ্ছে হলো তোমার সিলিন্ড্রিক্যাল পার্ট থেকে তুমি যদি তখন বাস্তবিক যে গ্যাস জায়গা দখল করে আছে সেটা বিয়োগ দিয়ে দাও, তখন তুমি কিন্তু এই যে ভি ইনি আইডিয়ালের যে পার্টটুকু সেটা পাইতেছো। তাহলে কি ভি মাইনাস বেসিক্যালি ভি সিলিন্ড্রিক্যাল অথবা ভি রিয়াল সিলিন্ড্রিক্যাল পার্ট বলতে পারো, ইকুয়ালস টু এন আর টি। ওকে, এই হচ্ছে তোমার ফর্মুলা। সো এইখান থেকে তোমার বেসিক্যালি বাস্তব গ্যাসের যে বা ভ্যান ডার ওয়ালস সমীকরণের ফর্মুলাটা আসতেছে। পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে এখানে যে আমরা সমীকরণ দেখলাম যে পি প্লাস এ ইন্টু ভি, সরি এন স্কোয়ার বাই ভি স্কোয়ার
ভি মাইনাস এন বি ইকুয়ালস টু এন আর টি। এখানে এ এবং বি এর আয়তনটা বের করে মানে ইউনিট বা একক বের করে দেখাও। আচ্ছা, এ এবং বি এর ইউনিটটা যদি দেখি, এখানে বেসিক্যালি পুরাটুকু হচ্ছে প্রেসার, তাই না? প্রেসার, তো প্রেসার হলে পুরাটুকু প্রেসারের একটা একক হবে, তার মানে বোঝাচ্ছি যে এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ারের ইউনিটটা হচ্ছে এটিএম বলতে পারি। তাহলে এ ইকুয়ালস টু বলা যাচ্ছে এটিএম ইন্টু লিটার স্কোয়ার, আর এন হচ্ছে পার মোল স্কোয়ার। দ্যাটস ইট, দ্যাটস দ্য ইউনিট। এটা পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশনে একদম অনেক 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 গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। সেম গোস ফর ভি, ভি মাইনাস এন বি ইকুয়ালস টু ভলিউম হচ্ছে ধরো লিটার, তাহলে কি বলা যেতে পারে, সরি এন বি ইকুয়ালস টু লিটার, তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে হলো লিটার পার মোল। দ্যাটস দ্য ইউনিট, কারণ টোটালটা ইউনিট হচ্ছে লিটার। তো আমরা তাহলে কি বুঝলাম, যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা বুঝে গেলাম, বাস্তব গ্যাসের সমীকরণটা বুঝছি, আদর্শ গ্যাসটা বুঝছি। তো আমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসলে অ্যাডমিশন টাইমে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে এই জন্য জরুরি, যখন কোনো রিটেনের প্রশ্ন আসবে আশা করতেছি তোমরা এটা ভুল করবে না। ওকে ওকে, ফার্স্টে দেখো একটা কোশ্চেন আসছে, নিচে কোনটা আদর্শ গ্যাস, এখন এটা কি আমার করে দেওয়া লাগবে? 22-23 আসছে, প্রচন্ড ইজি কোশ্চেন, নিচে কোনো বাস্তব গ্যাস। অলরেডি বলছি যে আমাদের বলতে গেলে আদর্শ গ্যাস বলতে তেমন কোনো গ্যাস নাই, তবে হিলিয়াম আছে যেটা অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, জাস্ট বিকজ অফ দ্য ইনার্ট নেচারের জন্য, এবং এটা প্রায় রেখার প্রায় কাছ দিয়ে চলে যায়। তখন এখানে কি হবে? হিলিয়াম। হিলিয়াম যদি না থেকে হাইড্রোজেন থাকতো, তুমি হাইড্রোজেন দিতে পারতাম, কিন্তু বাকি একটাও না। ওকে, দ্যাটস ইট। ওকে, দেখো আদর্শ গ্যাসে আচরণ থেকে বিচ্যুতি ক্রম দেখো। আদর্শ গ্যাসে আচরণ থেকে সবথেকে বেশি বিচ্যুতি দেখাচ্ছে কিনা দেখো। আমরা জানি সব থেকে বেশি বিচ্যুতি দেখায় কে ভাই? অ্যামোনিয়া না? অ্যামোনিয়া, দেখো এখানে অ্যামোনিয়া আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এখন এই সিরিয়ালটা আমার কাছে ঠিক লাগছে যে না ঠিক আছে, এটা পরে এটা, এটা পরে এটা, এটা ঠিক আছে। ওকে, এছাড়া দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, মানে এটা তো হবেই না যে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়ার থেকে বেশি বিচ্যুতি দেখাচ্ছে, এটা ভুল। তার মানে এই অপশনটা আসলে ভুল, এটা হচ্ছেই না। আবার এখানে লিখছে কার্বন অক্সাইড অ্যামোনিয়ার থেকে বেশি বিচ্যুতি দেখাচ্ছে, এটাও ভুল। আবার এখানে দেখছে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে বেশি বিচ্যুতি দেখাচ্ছে, আবার হাইড্রোজেন কার্বন অক্সাইড বিচ্যুতি, এটাও ভুল। তার মানে আমাদের উপরে যে 1 নম্বর অপশনটা ছিল সেটাই হলো অ্যান্সার, যে অ্যামোনিয়ার বিচ্যুতিটা কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি, এরপর কার্বন ডাইঅক্সাইডটা বেশি হচ্ছে নাইট্রোজেন থেকে, তার মানে নাইট্রোজেন বেশি হচ্ছে হাইড্রোজেনের থেকে। এটা হচ্ছে আমাদের ক্রম। ওকে, এমসিকিউ, এবং এটা ডিউতে আসছে, দেখো ডিউতে 15-16তে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, এবার দেখো একটা রিটেন প্রশ্ন আমি রাখছি, যে এই রিটেন প্রশ্নটা আসলে আমি এখন করাও দিব না, কারণ অলরেডি আমি ব্যাখ্যা করে ফেলছি। সো এইটা আসলে জাস্ট তোমাদেরকে ভালো করে দেখাইছি, এবং এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি একটু আগে বলছিলাম যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস পড়ানোর সময় একটু আগে বলতেছিলাম যে এই পার্টটা কেন আমাদের প্রচন্ড ভালো করে বুঝতে হবে, কারণ আমরা যদি ভালো করে না বুঝি তাহলে আমাদের কিন্তু পরীক্ষা মুখস্থ করে অ্যান্সার বসাইতে হবে। আমরা মুখস্থ করে অ্যান্সার বসাবো না, আমরা ক্লিয়ার বুঝে অ্যান্সারটা বসাবো। বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে, এটা কি হবে? বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের মতো, যখন সে উচ্চ তাপমাত্রা, এটা লিখে দিবা, তাপমাত্রা এবং নিম্নচাপে, নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপ ব্যাপারটা বোঝাচ্ছে এরকম, যখন প্রেসার টেন্স টু জিরোর দিকে যাবে, প্রেসার যখন জিরোর দিকে যাবে, প্রেসার নাই মানে সে আরামসে ছোটাছুটি করতেছে, আরামসে ছোটাছুটি করতেছে, তার মধ্যে কোনো অ্যাট্রাকশন বর্ষণ কাজ করছে, অ্যাট্রাকশন রিপালশন কিছুই কাজ করছে না, আরামসে ছোটাছুটি করছে, যার কারণে এ একটা আদর্শ গ্যাসের অণু, আদর্শ গ্যাসের অণু প্রায় বলতে গেলে কার্যকর যে আয়তনটা পুরা পাত্রের আয়তনের সমান ধরা হয়, এবং আয়তনে ওই জন্য অণুর আয়তনটা প্রায় নগণ্য ধরা হইতেছে, এবং অ্যাট্রাকশন এবং রিপালশন কিছুই কাজ করতেছে না। দ্যাটস হাউ কখন? যখন উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা টেম্পারেচারে কাজ করে। উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে নিম্নচাপে ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। পরে প্রশ্ন দেখো, একই তাপমাত্রা এবং চাপে অ্যামোনিয়ার আচরণ কেন কার্বন ডাইঅক্সাইডের তুলনায় আদর্শ অবস্থান থেকে বেশি বিচ্যুত হয়? অলরেডি ব্যাখ্যা করছি, কারণ এটার মধ্যে এটা পোলার গ্যাস, পোলার গ্যাস, তার মানে এর মধ্যে অ্যাট্রাকশন অনেক বেশি কাজ করে। আর এটা হচ্ছে নন পোলার গ্যাস, নন পোলার গ্যাস, যার কারণে এটার মধ্যে অ্যাট্রাকশন কাজ করে, এটার মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, কিন্তু এটার অ্যাট্রাকশন ফোর্সটা অ্যামোনিয়ার মতো না, যার কারণে অ্যামোনিয়ারটার বেশি বিচ্যুতি হয় কার্বন ডাইঅক্সাইডের তুলনায়। সিম্পল, তুমি সুন্দর মতো যদি ব্যাখ্যা করতে পারো ওই জিনিসটাই, পোলারিটি নন পোলারিটি ব্যাপারটা, এবং কার্বন ডাইঅক্সাইডটা কেন হচ্ছে বিচ্যুতি হচ্ছে, বা সেটা কেন নাইট্রোজেনের তুলনায় মানে অ্যামোনিয়ার তুলনা হচ্ছে না, বিকজ অফ যে ভ্যান ডার ওয়ালস ফোর্স তুমি ব্যাখ্যা করতে পারো, আণবিক ভর বেশি, তো অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি কাজ করে, তার কারণে বিচ্যুতি হচ্ছে, বাট সেটা অ্যামোনিয়ার পরিমাণ মতো না, কারণ এটা পোলারিটি বেশি, পোলারিটি আছে, পোলার গ্যাস। দ্যাটস ইট, সিম্পল। আচ্ছা,
দেন গো টু দ্য নেক্সট কোশ্চেন। তো এটা 23-24 আসছে, তো এই কোশ্চেনগুলো এতবার আসে এটা বলার বাইরে যে এইগুলো আমাদের এই জন্য ভালো করে পারতে হবে যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস কেন অ্যামাগ্রাফ উপর দিয়ে চলে, আমরা আসলে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, কেন অ্যামাগ্রাফ উপর দিয়ে চলেছে? ফার্স্ট অফ অল হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটার মধ্যে কি আকার আণবিক ভর কম, ফার্স্ট লিখবে আণবিক ভর কম, তার মানে কি এদের মধ্যে অণুর মধ্যে আকর্ষণ বল আকর্ষণ কম কাজ করে, আকর্ষণ কম কাজ করার কারণে আমরা কি বলতে পারি পি প্লাস এ ইন্টু ভি স্কোয়ার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু আর টি। এক মল গ্যাস যদি হয়, এন যদি এক মল হয়, তাহলে এই পার্টটুকু বেসিক্যালি এক মল হয়তো এখানে এন এর ভ্যালু তো 1 আমরা বুঝতেছি, কিন্তু এ বাই ভি স্কোয়ার এই পার্টটুকু আসলে 0 ধরা হয়, টেন্স টু 0, কারণ এর মধ্যে আকর্ষণ বলতে গেলে একদমই নাই। এটা আমরা জানি কি এ হচ্ছে আকর্ষণের জন্য, বি হচ্ছে আয়তনের জন্য, আর আকর্ষণ বলে একদমই নাই মানে কি 0 হবে না। তাহলে পি ইন্টু হচ্ছে কি ভাই ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু আর টি। আচ্ছা এন আমি লিখি না, এন আসলে 1 লিখি, ভি মাইনাস বি, তাহলে পিভি ইকুয়ালস টু কি হচ্ছে মাইনাস পিভি আর টি। তাহলে পিভি ইকুয়ালস টু কি আসছে ভাই আর টি প্লাস হচ্ছে পিভি, অর্থাৎ পিভির ভ্যালুটা পিভি বা আমি পিভিকে কি বলতে পারি একটু আগে বুঝতে পারলাম জেড বলা যায়, জেড এর ভ্যালুটা আর টি, তারপর হচ্ছে হলো এক্সটা হচ্ছে কি পিবি, আরো পিবি এক্সট্রা আছে, মানে হলো জেড এর ভ্যালুটা আসলে আর টির থেকেও বেশি, অর্থাৎ এই জন্য এটা কি করে এই জন্য উপর দিয়ে চলে যায়। কারণ আমরা দেখছি কার্ভের ক্ষেত্রে এটা যদি জেড ইকুয়ালস 1 হয়, জেড এর ভ্যালু গ্রেটার দেন 1, তার মানে কি এখানে অবশ্যই জেড এর ভ্যালু গ্রেটার দেন আর টির থেকে বড় হবে, আর এটা যদি আর টি হয় জেড এর ভ্যালু এখানে অবশ্যই আর টির থেকে ছোট হবে। এটা পড়ে আসছি না আমরা, দ্যাটস ইট, সিম্পল। এভাবে তুমি ব্যাখ্যা করে দিবা, তুমি ইজিলি টুতে আড়াই মার্কসের কোশ্চেন থাকে তো 2.5 মার্কস, উইল গেট দ্য আনসার, তুমি ইজিলি ফুল নাম্বার পাবা, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? তো আমাদের এই স্লাইডে আমরা মোটামুটি আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস কিভাবে আচরণ করছে, কখন বিচ্যুতি হচ্ছে, সংকোচনশীল গুণাঙ্ক ভালো করে দেখলাম, ভ্যান ডের ওয়ালস ইকুয়েশনটা ভালো করে দেখলাম। আশা করতেছি এই টপিকগুলোতে আমাদের কোনো কনফিউশন থাকবে না অ্যাটলিস্ট এই ক্লাস করার পরে। এরপর তুমি যদি বইটা একটু ভালো করে পড়ো একদম ইউ উইল গেট ফুল ক্লিয়ার কনসেপশন, এবং তোমার আসলে অ্যাডমিশন টাইমে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, যেখানেই সেটা যে কোনো ভার্সিটি এক্সাম হোক, তুমি এখান থেকে 1 মার্ক ছুটবে না ইনশাআল্লাহ, আশা করতেছি। আচ্ছা এই টাইপটা রাখার ইম্পর্টেন্সই হচ্ছে আসলে জাস্ট আমাদের একটু জেনে রাখা, আর কিছু না, যে ভাই সন্ধি তাপমাত্রা কি, সন্ধি চাপ কি, সন্ধি আয়তন কি। সন্ধি তাপমাত্রা হচ্ছে হলো বাস্তব গ্যাসকে তুমি যদি বাস্তব গ্যাসকে মনে রাখো, বাস্তব গ্যাসকে তাপমাত্রা কমায় এবং প্রেসার বাড়ে, অর্থাৎ এটা এটা তাপমাত্রা কমানো বলতে বোঝাচ্ছে নিম্ন তাপমাত্রা, মনে রেখো নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে আমরা এটা কি করতে পারি ভাইয়া, তরল করতে পারি, তরল মনে রাখবা, তরল করতে পারি, তরলীকরণ করা যায়। এলএনজি গ্যাসটা আছে আমাদের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ওইটা। এখন যে তাপমাত্রার উপরে ধরো একটা সার্টেন, ধরো আমি ধরলাম কার্বন ডাইঅক্সাইড, এটা লেখার রিজন আছে, দেখো ওখানে টেম্পারেচার লিখছে তো -31.04 টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, এটা সার্টেন টেম্পারেচার যেটাতে কার্বন ডাইঅক্সাইডটা বেসিক্যালি তরলীকরণ করা যায়, এটাকে তার সন্ধি তাপমাত্রা বলা হয়। অর্থাৎ এই তাপমাত্রার উপরে কোন একটা টেম্পারেচার ধরা আছে, ধরো -30 বা -20 বা -25, ধরো -25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ধরলাম। এই তাপমাত্রায় ধরো সন্ধি তাপমাত্রার উপরে যে কোনো তাপমাত্রায় যদি আমি প্রেশারটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, বা যে প্রেশারটাই দেয় না কেন এটাকে আর তরলীকরণ করা যায় না, তখন এই টেম্পারেচারটাকে বলা হয় তার সন্ধি তাপমাত্রা। যে টেম্পারেচারে বা যে তাপমাত্রায় একটা গ্যাসকে, বাস্তব গ্যাসকে তুমি তরলীকরণ করতে পারতেছো, তাকে তার সন্ধি তাপমাত্রা বলা হয়। সন্ধি চাপ হচ্ছে হলো সন্ধি তাপমাত্রায় রেখে একটা গ্যাসকে যে চাপ প্রয়োগ করলে, নিম্ন যে একদম সর্বনিম্ন যে চাপটা প্রয়োগ করলে সে তরলীকরণ হইতেছে, সর্বনিম্ন যে চাপটা প্রয়োগ করার কারণে সে তরলীকরণ হচ্ছে, তাকে তার সন্ধি চাপ বলা হয়। আর সন্ধি আয়তন হচ্ছে সন্ধি তাপ এবং সন্ধি তাপমাত্রা প্রয়োগ করার ফলে গ্যাসটা যখন তরলীকরণ হইতেছে তখন ওই আয়তনটাকে তার সন্ধি আয়তন বলা হয়। জাস্ট সিম্পল জিনিস। এবং এইখানে এই টাইপটা রাখার রিজন হচ্ছে এখান থেকে আমরা এমসিকিউটা বারবার পরীক্ষা আসে, এটা আমি দেখছি, এটা আসলে ডিউতে, জেউতে, আর ইউতে, অ্যাগ্রিতে,
প্রতি বছর আমি দেখছি এই কোশ্চেনটা বারবার দিয়ে দেয় যে কার্বন ডাইঅক্সাইডে ভাই শুনতে আপনাদের বলো। এছাড়া হাইড্রোজেনের একটু হাইড্রোজেনটা একটু আনকমন, বাট তাও আমাদের জেনে থাকা লাগবে যে হাইড্রোজেনটা কত, মাইনাস, দেখো এটা মাইনাস চিহ্ন, -31.04, -2 কি 239.95, এবং হিলিয়াম হচ্ছে -267.96। দ্যাটস ইট। এগুলো মনে রাখতে পারলে ভাই আমাদের আসলে, আমি ওই সব ইনফো কম বেশি রাখার চেষ্টা করছি, এগুলো মনে রাখতে পারলে আসলে অ্যাডমিশন জোস। ওকে ওকে ওকে। আচ্ছা, গ্যাসের অনুগতিবেগ অলরেডি আমি একটু আগেই দেখাইছি, তো তারপরে একবার দেখাই যে ওই যে সিআরএমএস বেগটা, সিআরএমএস ইকুয়ালস টু √/CRT/m, তাই না? গড় বেগ হচ্ছে হলো 8RT/m, আর সম্ভাব্য বেগ হচ্ছে হলো 2RT/m। যদি রেশিও করি, সবচেয়ে বড় হচ্ছে সিআরএমএস, জাস্ট এটা শেখানোর জন্য একবার দেখা যাচ্ছি, তারপর হচ্ছে এভারেজ, তারপর হচ্ছে সিএমপি সম্ভাব্য, এবং রেশিও করলে হচ্ছে √3 √8/π√2। দ্যাটস ইট। ওকে, মনে থাকবে আমাদের। আচ্ছা চলো, নাইট্রোজেন ফিক্সেশন এই জিনিসটা না আমাদের, আমি দেখছি কোনোভাবেই আমাদের কোশ্চেন ব্যাংকে বলো দেয় না, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে লাগে। যদি কখনো পরীক্ষা এসে পড়ে যে নাইট্রোজেন ফিক্সেশন দেখাও, রিটেনে দিয়ে দিল, তখন কি করবা? তখন তো পারবা না আসলে, ভাই পারি না। এই জন্য নিঃশ্বাস নাইট্রোজেন কিন্তু দুই রকম, একটা হচ্ছে হলো প্রাকৃতিক, হ্যাঁ, আরেকটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক দেখাই, প্রাকৃতিকটা হচ্ছে হলো বজ্রপাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বজ্রপাতের মাধ্যমে। বজ্রপাতে জফলা হবে না, আই গেস, বানার ভুল হতে পারে। বজ্রপাতের মধ্যে, আচ্ছা বজ্রপাতে কেমন হয়? তোমার বায়ুতে, অ্যাটমসফিয়ার বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস আছে, প্রচন্ড হিটের টেম্পারেচারে গিয়ে নাইট্রিক অক্সাইড সে প্রডিউস করে। সেই নাইট্রিক অক্সাইডটা আবার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যখন অ্যাটমসফিয়ারের জলীয় বাষ্প পানির সাথে বিক্রিয়া করে, সে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিডটাই দেখো মাটিতে ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে, সে ক্যালসিয়াম নাইট্রেট পানি কার্বন অক্সাইড তৈরি করে। সিম্পল, দেখো প্রচন্ড সিম্পল রিয়াকশন। জাস্ট নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে কিভাবে? বায়ুতে, অ্যাটমসফিয়ার, বজ্রপাতের মাধ্যমে। এটা কিন্তু হয় বজ্রপাতে, এটা কিন্তু হয় যে কি বলে, হ্যাঁ বজ্রপাতের মাধ্যমে হয়। সে নাইট্রিক অক্সাইড তৈরি করছে, নাইট্রিক অক্সাইডটা গিয়ে অক্সিজেন বিক্রিয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা অ্যাটমসফিয়ারের পানি বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, এবং নাইট্রিক অ্যাসিডটা সর্বশেষ যখন বৃষ্টির সাথে পড়ছে, এটা আসলে বেসিক্যালি বৃষ্টির সাথে পড়তেছে, অ্যাসিড রেন আকারে পড়ে না, বৃষ্টির সাথে যখন পড়ে মাটিতে পড়তেছে, মাটিতে কি থাকে? বা ক্যালসিয়াম কার্বনেট থাকে। ক্যালসিয়াম কার্বনেট থাকলে সেই ক্যালসিয়াম কার্বনেটটা বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট এবং অক্সিজেন, কার্বন অক্সাইড এবং পানি তৈরি করে। সিম্পল। আর কৃত্রিম প্রসেস হচ্ছে হলো, একটা হচ্ছে হেবার পদ্ধতি অনেক ফেমাস একটা প্রক্রিয়া। এটা আমরা অলরেডি ফার্স্ট পেপারে শিখে আসছি, ওই যে অ্যামোনিয়া প্রোডাকশন, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন কি করে ভাইয়া? অ্যামোনিয়া প্রোডাকশন করে না? এই অ্যামোনিয়াকে তুমি যে পানির সাথে বিক্রিয়া দাও, সে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। সহজ। এই নাইট্রিক অ্যাসিডকে তুমি আবার ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে HNO3 বিক্রিয়া দাও, ওই যে সেম রিঅ্যাকশন করবে। ওকে। আরেকটা হচ্ছে হলো অসওয়াল্ড পদ্ধতি, আরেকটা হচ্ছে হলো অসওয়াল্ড পদ্ধতি। এখানেও সেম কন্ডিশন, এখানে তোমার ওই যে নাইট্রোজেন অক্সিজেন সে বিক্রিয়া করে কি নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে, ওই যে বজ্রপাতের মধ্যে সেম যে রিঅ্যাকশনটা একদম হুবহু সেম। নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড। এই তো, পরে এটা তুমি যখন কি বলে এটাকে ক্যালসিয়াম বা কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিবা, বিক্রিয়া করে ফিক্স হচ্ছে পরিবেশে। তো এই হচ্ছে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন। এটা জাস্ট আমি শিখাইছি এই জন্য
পরীক্ষায় যদি কখনো রিটেনে এসে পড়ে প্রাকৃতিকভাবে অথবা কৃত্রিমভাবে নাইট্রোজেন ফিউশন দেখাও, আই গেস তোমরা এখন আর সেটা মিস করবা না। ওকে, দেখি তোমার ভিডিও চলতেছে কিনা। হ্যাঁ, ভিডিও চলতেছে। ওকে ওকে, আচ্ছা প্রাইমারি দূষণ, বায়ু দূষণ, সেকেন্ডারি বায়ু দূষণ, এগুলো রাখার রিজন হচ্ছে এগুলো শিখে রাখা। প্রাইমারি বায়ু দূষণ হচ্ছে তারা যেসব দূষক মানে একদম উৎস থেকে বের হয়ে কোনো পরিবর্তন মানে কোনোভাবে কোনো রূপ পরিবর্তন না করে বা কোনো কিছু না মিশে কোনো পরিবর্তন না হয়ে ডিরেক্ট বায়ুর সাথে মিশে যায়। ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে প্রাইমারি দূষক। লাইক এক্সাম্পল সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যাসিড, এগুলা। ওকে, সেকেন্ডারি হচ্ছে যারা পরিবেশ থেকে ধরো উৎস থেকে বের হয়েছে আরো এক দুটো কম্পাউন্ড তার সাথে যুক্ত করে একটা সেকেন্ডারি কম্পাউন্ড তৈরি করছে বা অন্য একটা ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করে সে পরিবেশে মিক্স হয়ে গেছে। এটা যেমন হচ্ছে হলো আমি যদি বলি যে প্যান পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, অ্যাসাইল বানান ভুল হইতে পারে, অ্যাসাইল মনে হয় সি হবে, এখানে সি হবে। এটা সংকেতটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা রিজন হচ্ছে হলো আমি যে সংকেতটা না লিখতাম আমি যখন দেখাইতাম না, বাট এটা সংকেতটা প্রচন্ড জরুরি। পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয় প্যানের সংকেত নিচে কোনটা, এটা একটা সেকেন্ডারি দূষক। এছাড়া হচ্ছে হলো আমি বলতে পারি যে সালফিউরিক অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরাস অ্যাসিড, এগুলা। ওকে, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি দূষক। তো এগুলোর রিজন হচ্ছে জাস্ট আমি এক্সাম্পলগুলো শিখাইছি। এগুলো এক্সাম্পল বই থেকে মাস দেখবা, যদি কোশ্চেন ব্যাংকে থাকে কোশ্চেন ব্যাংক থেকে পড়বা, কোশ্চেন ব্যাংকে না থাকলে বই থেকে পড়ে ফেলবা। মাস্ট এগুলো পরীক্ষা আসে এমসিকিউ। আচ্ছা, এরপর হচ্ছে হলো অ্যাসিড ক্ষার মতবাদ, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার মতবাদ। আচ্ছা, অ্যাসিড ক্ষার প্রথম যে মতবাদ যেটা হচ্ছে আর্হেনিয়াসের তত্ত্ব, আর্হেনিয়াসের তত্ত্ব। আচ্ছা, আর্হেনিয়াস ভাই কি বলছে? আর্হেনিয়াসের তত্ত্ব সে বলছে অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ দান করে, আর ক্ষার হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে OH- দান করে। এখন মেইন কনসেপ্টটা কি, দুইটাই জলীয় দ্রবণে হওয়া লাগবে, নাইলে ভাই এটা কন্ডিশন হবে না। সহজ হিসাব। ওকে, সো এখানে আমি ব্যাখ্যাটা যে এরকম ধরো যে HCl পানির সাথে বিক্রিয়া করতেছে একোয়াস সলিউশনে, সে H+ এবং Cl- তৈরি করছে, দ্যাটস ইট, H+ দান করতেছে। ওকে, এটা ধরো NaOH পানিতে বিক্রিয়া করতেছে একোয়াস সলিউশনে Na+OH- দান করছে, দান করতে আমরা, এটা হচ্ছে হলো আর্হেনিয়াস বেস। এরপরে তত্ত্বটা আসতেছে হচ্ছে ব্রনস্টেড-লাউরি। আচ্ছা, ব্রনস্টেড-লাউরি, এই যে এখানে ব্যাপারটা বুঝো, আর্হেনিয়াসের তত্ত্ব থেকে বেসিক্যালি ব্রনস্টেড-লাউরি তত্ত্ব এই জন্য আসছে কারণ দেখা যাচ্ছে যে সব অ্যাসিডকে তুমি আসলে জলীয় দ্রবণ দিয়ে কাউন্ট করতে পারো না। আরো অনেক অ্যাসিড আছে, অনেক বেস আছে যেগুলো আসছে জলীয় দ্রবণ ছাড়াও অ্যাসিড কিংবা বেস হিসেবে ব্যাখ্যা করা যায়। তখন দেখা যাচ্ছে যে ব্রনস্টেড-লাউরি তত্ত্ব নিয়ে আসছে এরকম যে অ্যাসিড হচ্ছে তারা যারা কিনা প্রোটন দান করে, ক্ষার হচ্ছে তারা যারা প্রোটন গ্রহণ করে। এখন প্রোটন বলতে কি বোঝায়? H+ হতে পারে বা যে কোনো একটা পজিটিভ আয়ন প্রোটন। ঠিক আছে, প্রোটন দান করে, প্রোটন গ্রহণ করে। ওকে, সাপোজ আমি হলাম যে HCl H2O এর সাথে বিক্রিয়া করতেছে, সেম জিনিস। দেখো এটা হচ্ছে অ্যাসিড, তাহলে অবশ্যই এটা অন্য কিছু একটা হওয়া লাগবে। বিক্রিয়া করে ধরো এরকম তৈরি করলো যে H3O+ Cl-। এই যে এখান তখন এটা ডিরেক্টলি হয়ে যাবে ক্ষার। সে ডিরেক্টলি ক্ষারের সাথে বিক্রিয়া করে এইটা থেকে সে তৈরি করছে কি এটা, তখন এটার নাম হইতেছে হচ্ছে হলো ভাইয়া ক্ষার থেকে যে তৈরি হয়েছে। সে এখানে দুইটা কনসেপ্ট আসে, একটা হচ্ছে অ্যাসিড থেকে কনজুগেট অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী অ্যাসিড। ক্ষার থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। আর অ্যাসিড থেকে যে তৈরি হয় সেটা তার অনুবন্ধী ক্ষারক।
অর্থাৎ সিএল মাইনাস তার অনুবন্ধী ক্ষার। অর্থাৎ এখানে দেবো যে এটা যত স্ট্রং হবে, একটা জিনিস মনে রাখবা, যে যত বেশি স্ট্রং, ধর এসিডটা যত বেশি স্ট্রং তার ক্ষারটা তত বেশি উইক, আর এখানে ক্ষারটা যত বেশি উইক তার এসিডটা তত বেশি স্ট্রং, ভাইস ভার্সা আর কি। এসিড থাকলে খাও ক্ষার, ক্ষার থাকলে পাবো হলো এসিড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে ব্রসেলারের তত্ত্ব ছিল। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে আমরা কি কি পাইতেছি, যে এসিড থেকে আমরা অনুবন্ধী ক্ষার পাইতেছি, অনুবন্ধী আবার অনুবন্ধী ক্ষার মানে ক্ষার থেকে অনুবন্ধী এসিড পাইতেছি। সো এটা হচ্ছে ব্রসেলারের তত্ত্ব ছিল। ওকে, এরপর আসছে হচ্ছে লুইস ক্ষার অ্যাসিড। লুইস, আচ্ছা বিজ্ঞানী লুইস বলছে ভাই এখানে আরো খাপলা আছে, যে শুধুমাত্র সে ক্ষারের সাথে বিক্রিয়া করতে হবে, করলেই যে অ্যাসিড বা ক্ষার প্রোটন দান করবে বা গ্রহণ করে সেই বিশেষ ব্যাপারটা এরকম না। এবার আসছে সে অ্যাসিডের তত্ত্ব নিয়ে এরকম আসছে যে অ্যাসিড হচ্ছে তারা যারা মুক্ত জোর গ্রহণ করবে, আর ক্ষার হচ্ছে তারা যা মুক্ত জোর দান করবে। সাপোজ তোমার কাছে আছে অ্যামোনিয়া, তোমার কাছে আছে H2O, তোমার কাছে ধরো আছে হচ্ছে হলো ধরো কি বলা যায় সিএন, আচ্ছা মুক্তিযোদ্ধা দান করে। আচ্ছা ওয়েট, তোমার কাছে ধরো যে এসিডের মধ্যে কি আছে, ধরো এসিডের মধ্যে ধরো আছে হচ্ছে AlCl3, BF3, FeCl3, PCl3। এখন দেখো জিনিসটা বুঝাই, এরা প্রত্যেকে কিন্তু মুক্তিযোদ্ধা দান করে বা মুক্তিযোদ্ধা গ্রহণ করতে পারে। কার থেকে গ্রহণ করবে? যাদের মুক্তিযোদ্ধা আছে তাদের থেকে। ধরো NH3, H2O, NF3, ASH3, এরা প্রত্যেকে মুক্তিযোদ্ধা আছে। ওকে, এখন মুক্তিযোদ্ধা থাকার কারণে এরা মুক্তিযোদ্ধা যখন দান করতেছে এদেরকে, সে কি করতেছে, দান করার কারণে ধরো AlCl3 সে যখন AS হিসেবে বিক্রিয়া করতেছে, সে নিয়ে সে AlCl4 মাইনাস আয়ন তৈরি করতেছে, সহজ হিসাব AlCl4 মাইনাস আয়ন তৈরি করতেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মেইন কাহিনী, AlCl4 মাইনাস এবং হলো যে NH3 প্লাস কম্বিনেশন তৈরি করে। তো এইটা হচ্ছে লুইস অ্যাসিড এবং লুইস বেস। যারা কিনা মুক্তজোর গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড, যারা মুক্তজোর দান করতেছে তারা হচ্ছে লুইস ক্ষার। এবং আরেকটা ব্যাপার হইতেছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যাদের অষ্টক পূর্ণ না, অষ্টক অপূর্ণ তারাও কিন্তু লুইস অ্যাসিড বলা যায়। দেখো এর প্রত্যেক অষ্টক কিন্তু অপূর্ণ, এটা কিন্তু 6, এরা 6, কিন্তু এরা দেখো অষ্টক কিন্তু অপূর্ণ, অষ্টক পূর্ণ আছে। আর যাদের অষ্টক সম্প্রসারণ ঘটে বা অষ্টক পূর্ণ অথবা সম্প্রসারণ করতেছে তারা হচ্ছে লুইস বেস বলতে পারি আমরা। অষ্টক পূর্ণ অথবা অষ্টক সম্প্রসারণ ঘটে তাদেরকে আমরা কি বলতে পারি ভাইয়া? লুইস বেস। সো এই হচ্ছে আমাদের লুইস বেসের কনসেপ্ট। ক্লিয়ার? সো চলো নেক্সট স্লাইডে যাই। অ্যাসিড বেসের, আচ্ছা অ্যাসিড ক্ষার মতবাদের মধ্যে আরো কিছু পার্ট আছে, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। স্ট্রং বেসের ব্যাপারটা হইতেছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। কোনটা স্ট্রং অ্যাসিড আসলে বলা যায়? স্ট্রং অ্যাসিড কোনটা? ফার্স্ট অফ অল, যা কে এর মান যত বেশি বড় হবে সে তত বেশি স্ট্রং অ্যাসিড। 2 হচ্ছে হলো, শর্টলি বলতেছি, এটা তোমরা মোটামুটি জানো বা না জানলেও এখন এই কনসেপ্টে বুঝে যাবা, যার যে অক্সো অ্যাসিড যেটা আছে, অ্যাসিডের যে সেন্ট্রাল যে কম্পাউন্ড বা কেন্দ্রীয় যে পরমাণু আছে, তার জারণ সংখ্যা যত বেশি হবে, জারণ সংখ্যা যত বড় হবে বা বেশি হবে সে তত বেশি স্ট্রং অ্যাসিড। জারণ সংখ্যা যদি সমান হয় তবে যার আকার ছোট সে তত বেশি স্ট্রং অ্যাসিড। এটার এক্সাম্পল দেওয়া যায় হচ্ছে ধরো HNO3 আর হচ্ছে যে HNO3, আচ্ছা ধরো কিন্তু বরং বেশি, এটা দিয়ে দেখা দিই HClO4 H2SO4। ওকে, দেখো HClO4 এটা +7, এটা +6, জাস্ট এটা জারণ সংখ্যা যেহেতু বেশি এটা হচ্ছে। আর HNO3 একটা হচ্ছে
3PO4 ধরো, এখানে এটার সংখ্যা 5, এটার সংখ্যা 5, কিন্তু এটার আকার ছোট, দ্যাটস এটা বেশি স্ট্রং অ্যাসিড। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে হলো হ্যালো অ্যাসিড, যেগুলো হ্যালো অ্যাসিড, অর্থাৎ ধরো আমি বললাম যে HI, HBr, HCl, HF, এগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রং কোনটা? যার অ্যানায়ন আকার যত বড় হবে সে তত বেশি স্ট্রং, অর্থাৎ যত বড় অ্যানায়ন সে তত বেশি স্ট্রং অ্যাসিড। সামনে এখন আমরা কিছু এমসিকিউ দেখি, বুঝতে পারো। ফার্স্টে দেখো দেখছে যে কোনটি ব্রনস্টেড লাউরি অ্যাসিড। ব্রনস্টেড লাউরি অ্যাসিড হওয়ার সত্য কি ছিল যে সে প্রোটন কি করে দান করবে। এই যে দেখো প্রোটন, দেখো এটা তো প্রোটন দান করে না, এরাও আচ্ছা ব্রনস্টেড লাউরি অ্যাসিড হচ্ছে হলো, এখন এটা অনুবন্ধী অ্যাসিড হইতে পারে। লাইক ধরো আমি H2O বললাম যে H2O, সে কি করলো ধরো যে H+ দান করে OH- হইল। এই যে H+ ধরো যে দান করছে, হ্যাঁ H+ ধরো দান করছে, কিন্তু এটা যদি অ্যাসিড হয়, ধর অ্যাসিড H+ দান করছে OH- হইছে, এটা অনুবন্ধী কি হবে? অনুবন্ধী ক্ষার হবে তার এটা। বাট আমি যদি এরকম করি যে NH3 কে যদি পানির সাথে বিক্রিয়া দিই, আচ্ছা পানির সাথে বিক্রিয়া তাহলে কি হবে? NH4+, আচ্ছা ওয়েট, এখানে আমি জিনিসটা একটু ইয়ে হয়েছে, এটা হবে না এরকম। আচ্ছা এখানে দেখো, ধরো তোমার কাছে NH3 আছে, পানির সাথে বিক্রিয়া করতেছো, কি কি আছে অপশনগুলো দেখি। OH- আছে, PH3 আছে, PH3 বোঝা যাচ্ছে এটা মুক্ত জল আছে, মানে এটা হবে না। এটার মধ্যে নেগেটিভ আয়ন আছে এবং অষ্টক পূর্ণ আছে, সো এটাও হবে না। OH- আছে এবং OH- এর মধ্যে দেখো যে OH- অষ্টক আছে, এই যে মুক্তজ ইলেকট্রন আছে, সো মুক্তজ অলরেডি এক্সিস্ট আছে, এটা ক্ষার, আসলে এটা বেজ না, লুইস বেস বলা যেতে পারে। এখন NH4টা দেখি, বিক্রিয়া করে সে উৎপন্ন করছে NH4+, আর হচ্ছে হলো OH-, ওকে। ক্ষার থেকে সে এটা হচ্ছে, মানে এটা অনুবন্ধী অ্যাসিডটা, এটা অনুবন্ধী অ্যাসিড, ওকে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস অ্যাজ অনুবন্ধী অ্যাসিড। আর এইটা দেখো বেস অ্যাসিড ছিল, এটা হলো ক্ষার, অনুবন্ধী ক্ষার, ওকে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে তার অনুবন্ধী বা ব্রনস্টেড লাউরি অ্যাসিড, ওকে। কনফিউজ ছিল। নিচের অ্যাসিডের তীব্রতার ক্রম ওটা সঠিক, এখন ক্রমটা দেখি। ফার্স্টে দেখো কি আছে এখানে, HI আছে, দেখো HI গ্রেটার দেন HF গ্রেটার দেন HB। আর আমরা অলরেডি বলছি যে অ্যানন যত বড় হবে সে তত বেশি স্ট্রং অ্যাসিড, আর অ্যানন এটা বড়, ঠিক আছে এটা ওকে, বাট HF এর থেকে তো Br বড় বেশি, তার মানে এইটা সিকোয়েন্স ঠিক নেই, কারণ এটার পর এটা হবে, তারপর এটা হবে, ওকে। এবার দেখো যে H2SO4 গ্রেটার দেন H2SO3 গ্রেটার দেন HSO4 মাইনাস, এই জিনিসটা বুঝো। এটা 6 প্লাস 6, এটা কত? 3 গুণে 6 মাইনাস 6 প্লাস 2, এটা হচ্ছে প্লাস 4, আর এটা কিন্তু প্লাস 6ই। সো এটা প্লাস 4, এটা 6, এটা 6, এটা হবে না, তার মানে অবশ্যই এটার পর এটা হবে, তারপর এটা হবে, তার মানে এটাও হচ্ছে না। এরপরটা দেখো যে এইটা HNO3 HCN HNO2, দেখো এখানে এইটা স্ট্রং অ্যাসিড, এইটাও একটা স্ট্রং অ্যাসিড, কিন্তু এটা একটা উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড, পানিতে খুব কম পরিমাণে বিয়োজিত হয়, খুব কম পরিমাণে বিয়োজিত হয়, যার কারণে এটার পর এটা হলে তারপর এটা হলে ঠিক ছিল, তারপর এটাও ভুল। HClO4 এটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড, এরপর HCl এটাও স্ট্রং, ঠিক আছে, কিন্তু HSCOH এটা উইক অ্যাসিড, কিন্তু তার মানে কি সিকোয়েন্সটা ঠিক রাখছে, স্ট্রং স্ট্রং উইক, তার মানে অ্যান্সার হবে এটা। তো নিচে কোনটা তীব্রতার অনুযায়ী সঠিক? তার মানে যাবি 21, 22, 16, 17 একদম হুবহু এসে পড়ছে, দুইবার আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওকে। নিচে কোনটা লুইস কারক? আচ্ছা লুইস কারক তত্ত্ব হচ্ছে তার মধ্যে মুক্তিযোগ থাকা লাগবে, মুক্তিযোগ থাকলে সে দান করবে। এখন মুক্তিযোগ কার মধ্যে আছে? এটাতে নাই, এটাতে নাই, অ্যাসিড অ্যাসিড এটাও নেই, এটাতে আছে, কারণ এই যে নাইট্রোজেনের উপর মুক্তিযোগ থাকে, সো এটা হবে আনসার, ওকে। পানি বিশুদ্ধতার মানদণ্ড, এটা আমাদের আসলে জানা লাগবে, এটা আমাদের পরীক্ষায় ভালো মতো জানা লাগবে, কারণ এটা পরীক্ষা প্রচন্ড ভাবে এখান থেকে এমসিকিউ আসে। যেমন পিএইচ এর মান কত আমাদের, আমাদের পিএইচ এর মান ডিরেক্টলি পরীক্ষায় দিয়ে দেয়, এটা লাস্ট স্লাইড, 6.5 থেকে 8.5 হু এর অনুমোদিত,
ডো। আচ্ছা, ডিও জিনিসটা হচ্ছে হলো ডিজলভ অক্সিজেন। পানিতে ধর একটা অ্যাকোয়াস সিচুয়েশনে যতটুকু অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকে তাকে তার ডিও বলা বা ডিজলভ অক্সিজেন পরিমাণ বলা হয়। 5 থেকে 6 ppm লাগবে পার্টস পার মিলিয়ন। ওকে, বিওডি। আচ্ছা ভাই, বিওডি জিনিসটা কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা হচ্ছে হলো বিওডি। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বোঝাচ্ছে হলো তোমার একটা অ্যাকোয়াস কন্ডিশনে তোমার অ্যাকোয়াটিক লাইফের জন্য, অর্গানিক অ্যাকোয়াটিক লাইফের জন্য বুঝো জৈব জৈব যে প্রাণীগুলো আছে পানিতে, অ্যাকোয়াটিক লাইফ যতটুকু অক্সিজেন প্রয়োজন বেঁচে থাকার জন্য, যতটুকু অক্সিজেন প্রয়োজন তাকে বলা হয় তার বিওডি। সেই অক্সিজেনের পরিমাণটাকে বলা হয় তার বিওডি। অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে হলো একটা অ্যাকোয়াটিক সিচুয়েশন বা পানিতে জৈব যে অণুগুলা আছে বা ধরো প্ল্যান্ট আছে বলো বা অ্যাকোয়াটিক লাইফ আছে বলো, তাদের বেঁচে থাকার জন্য বা তাদের ডিজলভ করার যতটুকু অক্সিজেনের প্রয়োজন তাকে তার বিওডি বলা হয়। সিওডি হচ্ছে হলো অর্গানিক এবং ইনঅর্গানিক বোথ দুইটার জন্য সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি অর্গানিক এবং ইনঅর্গানিক বা জৈব এবং অজৈব সবার জন্য যতটুকু অক্সিজেন প্রয়োজন হয় সেই অক্সিজেনের টোটাল পরিমাণটাকে বলা হয় সিওডি বলা হয়। সেটা হচ্ছে 500 ppm লাগে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। টিডিএস হচ্ছে, আচ্ছা টিডিএস সরি, সিওডি হচ্ছে 10 ppm। সিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিডস, যতটুকু ডিজলভ অবস্থা থাকে 500 ppm। খরতা পরিমাণ দিচ্ছে 100 ppm এবং হচ্ছে হলো ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে হলো 150 ppm। NaCl হচ্ছে 500 ppm লাগে। সো এইগুলো হচ্ছে আমাদের ছক। এটা আসলে বইয়ের থেকে জাস্ট পড়ে ফেলবা, এটা আসলে বলার কিছু না, বই থেকে পড়ে ফেললে হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের হোল চ্যাপ্টার। এখানে আমরা মোটামুটি একটা চ্যাপ্টারের সব কিছু দেখে ফেললাম, যে কিভাবে কি হচ্ছে, কি প্রডিউস হচ্ছে না প্রডিউস, সব কিছু বুঝলাম, তাই না? তো এই চ্যাপ্টারটা যদি তুমি একদম ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করতেছি এই চ্যাপ্টারটা নিয়ে আসলে আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। হয়তো লাস্টের দিকে এসে একটু ফাস্ট পড়াই গেছি, কিছু টপিক একটু ফাস্ট চলে গেছে, কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তাও আমি জাস্ট দেখাই গেছি তোমাদের কাছে এই টপিকগুলো ভালো করে ক্লাসটা দেখে মেইন বই এবং কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়া, তাহলে দেখবা যে এই টপিকগুলো, এই ক্লাসগুলো তোমার কোনোভাবেই, এবং এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কোনোভাবে মিস করবো না। ওকে।